সত্যি? উচ্ছ্বাস মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। এতে রোদসী খুশি হলো। সে ভাবেনি এত তাড়াতাড়ি উচ্ছ্বাস তাকে অ্যাডমিশন নেওয়াবে। উচ্ছ্বাস যে ভার্সিটি থেকে তার স্টাডি কমপ্লিট করেছে সেটাতেই রোদসীকে অ্যাডমিশন করায়। উচ্ছ্বাস রোদসীকে নিয়ে ডিপার্টমেন্টের হেডের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সব ধরনের সমস্যা তাকে জানাতে বলে। স্যারও হাসি মুখে তাদের বিদায় জানায়। ওরা যখন বাসায় ফেরে তখন সবাই ড্রয়িং রুমে বসেছিল। রুহি আর উষা ভীতু মুখে এক কোণায় দাঁড়িয়েছিল আর বৃষ্টি দিদুনের পাশে বসে কান্না করছিল। রোদসীর চোখে মুখে কৌতূহল জাগে। হঠাৎ বাসায় এমন থমথমে পরিবেশ, তার সাথে বৃষ্টি তো কান্নাকাটি করার মেয়ে না, তাহলে কি হলো? সে উচ্ছ্বাসের দিকে তাকালো। উচ্ছ্বাস রুমের দিকে চলে যাচ্ছিল। তখনই উচ্ছ্বাসের বাবা রাশেদ সাহেব তাকে দাঁড়াতে বলে এবং তাকে বলে, তোমার বোন প্রেম করছে। উচ্ছ্বাস এবার দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকায়। ওর তাকানো দেখে সবাই ভয় পেল। বৃষ্টিরও যায় না যায় অবস্থা। উচ্ছ্বাস সবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে, আপনাকে এই খবর দিল কে? শুনেছি কলেজে ঠিক মতো যাচ্ছে না। ড্রাইভার বলল ও মাঝ রাস্তা থেকে মাঝে মাঝে নেমে যায়। অন্য মানুষও দেখেছে। জিজ্ঞেস করো ছেলেকে কোন রাস্তার ছেলের সাথে এসব করে বেড়াচ্ছে। উচ্ছ্বাস রাশেদ সাহেবের কথা শুনে বৃষ্টির দিকে পূর্ণ দৃষ্টি দিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বৃষ্টিকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, উনি যা বলছেন সত্যি? ওর কথার ধরন দেখে রোদসী, উষা, রুহি ভয় পেল। বৃষ্টি আরো জোরে কান্না করে দিল। কি হলো, জবাব দেই। বৃষ্টি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। উচ্ছ্বাস এবার বৃষ্টির পাশে এসে বসে। বৃষ্টির চোখ তুলে তাকায় উচ্ছ্বাসের দিকে, আবার চোখ নামিয়ে নেয়। উচ্ছ্বাস বৃষ্টির মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, ছেলেটা কে? বৃষ্টি এবার একটু সাহস পেল। বাকিরা হাঁপ ছাড়ল। শুধু রাশেদ সাহেব চেঁচিয়ে উঠলেন। পাশে বিপাশা বেগম মুখ কালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলেন। এখন কোনো কথা মানে আগুনে ঘি ঢালা, তাই চুপ থাকায় শ্রেয় মনে হয়েছে। তার পিছনে মালিহা বেগম দাঁড়িয়েছিলেন। আরিফ সাহেব ব্যবসায়িক কাজে শহরের বাইরে গিয়েছে। রাশেদ সাহেব রাগান্বিত হয়ে বললেন, তুমি ওকে আহ্লাদ করছো মাহাদি? তুমি কি বুঝতে পারছো কি হচ্ছে? ও একটা ছেলের সাথে প্রেম করছে। কে না কে তেমন কিছুই জানি না, আর তুমি শাসন না করে আপোষ করছো। উচ্ছ্বাস তার বাবার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। সে আবার বৃষ্টিকে ছেলের পরিচয় জিজ্ঞেস করলো। বৃষ্টি কোনো মতে বলল, তোমরা সবাই ওকে চেনো? সবাই অবাক হয়। উচ্ছ্বাস আবার জিজ্ঞেস করলো, কে? আমাদের পরিচিত? বৃষ্টি আবারও মাথা ঝাঁকায়। এবার উচ্ছ্বাস সবার মুখের দিকে তাকিয়ে আবার বৃষ্টির দিকে তাকায় এবং বলে, তুই কি কোনো কারণে ভয় পাচ্ছিস? নাম বল, কেউ কিচ্ছু বলবে না। বৃষ্টি এবার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। আবিদ। উচ্ছ্বাস এবার সবার দিকে তাকালো, তারপর বাবার দিকে তাকিয়ে দেখে আবার বৃষ্টিকে জিজ্ঞেস করলো, আমাদের অফিসে যে জব করে ওই ছেলেটা? বৃষ্টি নিচের দিকে তাকিয়ে শুধু মাথা ঝাঁকায়। উচ্ছ্বাস বৃষ্টির পাশ থেকে উঠে বাবার দিকে তাকিয়ে তারপর বৃষ্টিকে বলে, আবিদকে বল 30 মিনিটের মধ্যে বাসায় আসতে। আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে তার রুমের দিকে চলে গেল। তার পিছনে রোদসীও চলে গেল। বাকিরা সবাই হাঁপ ছাড়ল। সবাই ভয় পেয়েছিল যে উচ্ছ্বাস রাগারাগি না করে বসে। উচ্ছ্বাস যেমন শান্ত আবার তেমন রাগচটাও। কখন কি করে ফেলে ঠিক নেই। 30 মিনিট লাগেনি, তার আগে আবিদ এসে পড়েছে। ভালোবাসার টান আছে তাহলে। এই ব্যাপারটা দেখে সবাই একটু সন্তুষ্ট হলো। কিন্তু এদিকে আবিদের প্রাণ যায় যায় অবস্থা। বৃষ্টি এখনো চুপচাপ আগের জায়গায় পড়ে আছে। তার মাথায় ঢুকছে না কি থেকে কি হচ্ছে আর সামনেই বা কি হবে। এদিকে রুহি আর উষা মিটি মিটি হাসছে। ওদের এমন হাসতে দেখে উদয় বিরক্ত বোধ করে। সেভাবে, এরা কি পাগল? এমন সিরিয়াস একটা সময় এমন পাগলের মতো কে হাসে? তার বোন তো পাগলই, সাথে এগুলোর নতুন আমদানি হয়েছে। এইসব ভেবে বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। রুহি উদয়কে খেয়াল করেছে। সেও মনে মনে উদয়কে বলে, বেটা বজ্জাত, যেভাবে তাকিয়েছে যেমন মানুষ খুন করেছি। হুঁ, তাতে আমার কি? আমি হাসবই, দাঁত কেলিয়ে হাসবো, জোরে হাসবো, লাগলে শাকচুনির মতো হাসবো। তাতে উদর না অস্ত ওর কি? এগুলো ভেবে সে উদয়কে মুখ ভেঙে উষার সাথে আবারও হাসাহাসিতে যোগ দেয়। উচ্ছ্বাসও কিছুক্ষণের মধ্যে এসে পড়ল।
এসে আবিদের সামনেই বসলো। আবিদের তো প্রাণ পাখি উড়ে যায়। সে কখনো বৃষ্টির সাথে প্রেম করতে রাজি হতো না। সে জানে রাশেদ সাহেব এবং উচ্ছ্বাস কেমন, তাই সে বৃষ্টিকে পছন্দ করলেও এখনো প্রকাশ করেনি। তবে দিন দিন বৃষ্টির পাগলামি বাড়তে থাকে এবং সব সময় তাকে বিরক্ত করতে থাকতো। ভালোবাসায় জোর কি আর চলে? শেষে আবিদও হার মেনে নেয় এবং শুরু হয় তাদের প্রণয়। তবে তখন এসব কথা তাদের মাথায় আসেনি যে জানাজানি হলে কিভাবে মোকাবিলা করবে বা কি হবে। এসব ভাবতে ভাবতে উচ্ছ্বাস মুখ খোলে এবং আবিদকে জিজ্ঞেস করে, কতদিনের সম্পর্ক? আবিদ একটু নড়ে চড়ে বসে বৃষ্টির দিকে তাকায়, তারপর বাকি সবাইকে দেখে চোখ নামিয়ে নেয়। স্যার 6 মাস। আবিদ, আমি এখানে তোমার স্যার হয়ে নয়, তোমার প্রেমিকার ভাই হিসেবে কথা বলছি। উচ্ছ্বাসের কথায় আবিদ একটু না অনেকটাই ঘাবড়ে যায়। তবুও সেটা কাউকে বুঝতে না দিয়ে আবার বলে, জি স্যার। না স্যার, সরি স্যার। ভাইয়া। ওর এতগুলো কনফিউজ ভাবে কথা বলার ধরন দেখে উষা আর রুহি খিলখিল করে হেসে দেয়। সবাই ওদের দিকে তাকাতেই ওরা চুপ হয়ে যায়। বেচারা আবিদও একটু লজ্জাবোধ করলো। তারপর বলো, আমার বোনের সাথে প্রেম করলে কেন? টাকার জন্য? এটা বলেই উচ্ছ্বাস গা ছাড়া ভাব নিয়ে বসে। বৃষ্টি বা রোদসী এমনটা আশা করেনি। এমন প্রশ্ন করায় পরিবেশটা কেমন থমথমে হয়ে গেছে। আবিদও এমন আশা করেনি। উচ্ছ্বাস তাকে এটা বলতে পারলো? কিছুক্ষণ মুখ নিচু করে বসেছিল আবিদ, তারপর সরাসরি উচ্ছ্বাসের চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, আমি আপনার বোন বৃষ্টিকে ভালোবাসি, এটাই বড় সত্যি। টাকার ব্যাপারটা কোথা থেকে আসলো? তাহলে প্রমাণ করো। এবারও আবিদ হকচকালো, তারপর নিজেকে সামলে নিয়ে বলে, কিভাবে? বিয়ে করে। এটা বলেই উচ্ছ্বাস সোজা হয়ে বসলো। সবাই অনেক অবাক হলো। রোদসীর তো কথাই বন্ধ হয়ে গেল এমন লাগছে। তার কাছে মনে হচ্ছে তাদের বিয়ের দিনের মতো এখনো উচ্ছ্বাস তোড়জোড় করে বিয়ের ব্যবস্থা করছে। এসব ভাবতেই তার মন খারাপ হয়ে গেল। তবুও সে চুপচাপ সবকিছু দেখতে লাগলো। আমি রাজি। উচ্ছ্বাস মনে মনে খুশি হলো। অবশ্য আবিদের উপর তার ভরসা আছে। আবিদ উচ্ছ্বাসের ভার্সিটির জুনিয়র ছিল এবং অফিসেও তার পার্সোনালিটি একদম ক্লিয়ার। উচ্ছ্বাস বলে, তাহলে তোমার বাবা মাকে বলো যা যা করার করে নিতে, আজকেই বিয়ে। এটা বলে সে উঠে চলে গেল। রোদসীও আবার তার পিছন পিছন চলে গেল। বৃষ্টির মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে, না হলে বাসার সবাই পাগল হয়ে গেছে। তবুও সে কিছু বলে না। সে একটা অন্যায় করেছে, তাতে শাস্তি পেতেই হবে। কিন্তু বেচারা আবিদের কি দোষ? বৃষ্টি তো আবিদের কাছে বারবার প্রেম নিবেদন করত। আচ্ছা, আপনি এত অদ্ভুত কেন? উচ্ছ্বাস রোদসীর দিকে প্রশ্নবোধক চাহিনী নিয়ে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, কেন? কি করেছি আমি? এই যে হুট করে বৃষ্টির বিয়ে দিতে চাচ্ছেন। ও তো ছোট, এইচএসসি পরীক্ষার আর কিছুদিন বাকি, আর এখনই বিয়ে দিতে চাচ্ছেন, তাও ছেলেটার ব্যাপারে কোনো খবর না নিয়েই। ধরলাম ও আপনার এমপ্লয়ি, তবু খোঁজ নেবেন না? এতগুলো কথা একসাথে বলে রোদসী থামলো। উচ্ছ্বাস রোদসীর কথায় মুচকি হাসলো। তারপর রোদসী নিজের কাছে টেনে জড়িয়ে ধরে বলে, আমি আবিদকে অনেক আগে থেকেই চিনি। ওরা যে রিলেশনশিপে ছিল তা আমি জানতাম। আমি ভেবেছি ওর পরীক্ষা শেষ হলে কথাটা উঠাবো। তবে তবে আগেই যেহেতু সামনে আসলো, তাহলে সমস্যা কোথায়? আবিদ ভালো ছেলে, পার্সোনালি আমি ওকে চিনি। আমার ভার্সিটির জুনিয়র ছিল ছেলেটা, সাথে সবসময় ক্লিয়ার থাকে, অফিস হোক কিংবা বাইরে। এমন একটা ছেলেকে হাতছাড়া কি করে করি বলতো? আর বিয়ে বলতে আঘাত করে রাখবো, পরে না হয় বাকি অনুষ্ঠান করা যাবে। তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না বিবিজান। মাগরিবের পর আবিদের মা বাবা আসে এবং তাদের দেখে মনে হচ্ছে তারা একদম বিয়ের প্রস্তুতি নিয়ে এসেছে। রাশেদ সাহেব অখুশি থাকলেও ওনাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখলেন না। আবিদের মা মিসেস আলিয়া বেগম বৃষ্টির জন্য একটা লাল বেনারসি নিয়ে এসেছে। এটা দেখে উচ্ছ্বাসের পরিবারের সবাই অবাক হয়। এশার নামাজের পর বৃষ্টি আর আবিদের বিয়ে পড়ানো হলো। তাদের আগেই বলা হয়েছে বৃষ্টির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বৃষ্টি এই বাসায় থাকবে। এতে আবিদের মা বাবাও দ্বিমত করেননি। তারা জানিয়েছে আপনাদের যা ভালো মনে হয় তাই করবেন। বিয়ে পড়ানো শেষ হলে বড়রা ওদের স্পেস নিয়ে পুল সাইডে চলে যায়। ওনারা চলে যাওয়ার পরই উষা আর রুহি এটা ওটা বলে ঠাট্টা করা শুরু করলো। রোদসী বসে বসে বৃষ্টিকে দেখছিল। আসলেই মেয়েটা অনেক মিষ্টি। ওই তো কিছুদিন আগে সিঁড়ি দিয়ে নামতে যেয়ে পড়লো।
সে কি কান্না! সেদিন রাতেই ব্যথায় দারুণ গা কাঁপিয়ে জ্বর আসলো। এসব ভাবতে ভাবতেই নিজের পাশে কারোর অস্তিত্ব টের পেল। রোদসী পাশে তাকিয়ে দেখলো উচ্ছ্বাস পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। রোদসী চোখ ফিরিয়ে আবার বৃষ্টি আর আবিদের পানে তাকায়, তারপর নিচু কণ্ঠে উচ্ছ্বাসকে বলে, কি সুন্দর মানিয়েছে তাই না? উচ্ছ্বাস শুধু হু বলে নিজের রুমের দিকে চলে গেল। উচ্ছ্বাসের পিছন পিছন রোদস্যি উচ্ছ্বাসের পিছনে চলে যায়। উদয় বারবার রুহিকে দেখছিল আর মনে মনে ভাবছিল, একটা মানুষ এত কিভাবে হাসতে পারে, মানে কিভাবে, মুখ ব্যথা করে না? হঠাৎই রুহির চোখ পড়ে উদয়ের উপর। তা দেখে উদয় থতমত খেয়ে এদিক ওদিক তাকায়। এটা দেখে রুহি উচ্চ স্বরে হেসে দেয়। উষা আর বৃষ্টি ওর হাসির কারণ জানতে চাইলে সে উদয়ের দিকে তাকিয়ে বলে, চোর চুরি করতে যেয়ে মালিকের কাছে ধরা পড়েছে। উষা বা বৃষ্টি কেউ তার মানে বুঝলো না, কিন্তু রুহির কথা শুনে উদয়ের কাশি উঠে গেল। সাথে সাথে সে দাঁড়িয়ে বলে, তোরা আড্ডা দে, আমার শরীর ভালো লাগছে না। এই বলে সে জায়গা ত্যাগ করে। এটা শুনে রুহি আরো হাসে, কিন্তু উষা বা বৃষ্টি কিছুই বুঝতে পারে না। আর বেচারা আবিদ বসে বসে নতুন শাশুড়ি বাড়ির সদস্যদের কাণ্ড কারখানা দেখছে, যা তার মাথায় এখনো ঢুকছে না যে আসলে হচ্ছেটা কি। রোদসী রুমে এসে দেখলো উচ্ছ্বাস বারান্দায় বসে আছে। রোদসীও গিয়ে তার পাশে বসে পড়ল। রোদসী উচ্ছ্বাসের পানে তাকালো কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করে, আপনার কি কোনো কারণে মন খারাপ? উচ্ছ্বাস রোদসীর দিকে তাকায়। উচ্ছ্বাস খেয়াল করেছে রোদসী তার সাথে ফ্রি হতে চাচ্ছে। মাঝে মাঝে নিজে নিজেই কথা বলে। এগুলো ভেবে উচ্ছ্বাস মাথা নাড়িয়ে না বলে রোদসীকে কাছে টেনে নেয়। রোদসী উচ্ছ্বাসের বুকে চুপচাপ পড়ে থাকে। উচ্ছ্বাসের হৃদয়ের কম্পন অনুভব করে, যা প্রতিবারই রোদসীর মনে ঝড় তোলে। আচ্ছা, রোদসীও কি উচ্ছ্বাসের প্রেমে পড়লো? ভালোবাসলো এই পাগলাটে প্রেমিককে? এসব ভাবতে ভাবতেই রোদসী ঘুমিয়ে পড়ল। উচ্ছ্বাস যখন টের পেল রোদসী ঘুমিয়ে পড়েছে, তখন সে রোদসীকে কোলে তুলে রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। সকাল সকাল বাঁধলো আর এক বিপত্তি। রাতে বৃষ্টি হওয়ায় দারুণ চারিদিকের পরিবেশ। সেই সকালে ঘুম ভেঙে উঠে রুহি বারান্দায় যায়, আর ওখানেই পা পিছলে পড়ে যায়। কোনো মতে রোদসীকে কল করার উদ্দেশ্যে ফোন হাতে নিতেই দেখে উদয় তার রুম ক্রস করে নামছে। হয়তো জগিং করবে। সে কফি বানিয়ে নিচে আসছিল, তাই রুমের দরজা বন্ধ করাতে ভুলে গিয়েছে। সে গলায় একটু আওয়াজ তুলে উদয়কে ডাক দেয়, উদয়, আমাকে একটু ধরুন। উদয় তাকায় রুহির দিকে। ওকে এভাবে মেঝেতে বসে থাকতে দেখে বিরক্ত লাগলো। মেয়েটার কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? এই সকালবেলায় এমন মেঝেতে বসে আছে। এটা ভেবে আগাতে নিয়ে আবার দাঁড়িয়ে রুহিকে পর্যবেক্ষণ করে। ঠিকমতো দেখে উদয় তাড়াতাড়ি এসে রুহিকে ধরে এবং কপট রাগ দেখিয়ে জিজ্ঞেস করে, নিচে পড়লে কি করে? বেশি ব্যথা পেয়েছো? রোদসীকে ডাকবো? রুহি মাথা নেড়ে কোনো মতে বলে রোদসীকে জানানোর দরকার নেই। তারপর কান্না আটকে সে বলে তাকে একটু হসপিটালে নিয়ে যেতে। উদয় এবার রুহিকে জিজ্ঞেস করে, হাঁটতে পারবে? রুহি মাথা নাড়িয়ে অস্বীকৃতি জানায়। উদয় আর কোনো কিছু না চিন্তা করে রুহিকে কোলে তুলে নেয় এবং হসপিটালের দিকে রওনা হয়। সেই সকালে আর কারো খাওয়া হলো না। রোদসীর বাড়ির সবাই হসপিটালে। উদয় আর রোদসী কেবিন থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ডাক্তার কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে রুহির পায়ে ফ্র্যাকচার হয়েছে, 2 মাস বেড রেস্ট থাকতে হবে। এই কথা শুনে সবাই বুঝলো ভালোভাবেই ভেঙেছে। উদয়ের প্রচন্ড খারাপ লাগলো, কারণ চঞ্চল মেয়েটা এভাবে সারাদিন বিছানায় পড়ে থাকবে। সবাই রুহির সাথে দেখা করতে চেয়েছিল। ডাক্তার বলেছে ব্যথার জন্য ইনজেকশন দেওয়া হয়েছে, তাই সে ঘুমাচ্ছে। কেউই যেন তাকে ডিস্টার্ব না করে। কিছুক্ষণ বাদে উচ্ছ্বাস এসে রোদসীর পাশে এসে দাঁড়ায়। রোদসী মুখ তুলে তাকায়। উচ্ছ্বাস বলে যে সকাল থেকে সে কিছু খায়নি, এবার গিয়ে তাকে খেয়ে নিতে। রোদসী নাকচ করে দেয়, সে খাবে না। আদরের ছোট বোনের এই অবস্থা, এখন কি আর গলা দিয়ে খাবার নামে? উচ্ছ্বাসও ব্যাপারটা বুঝলো, তাই আর জোর করলো না। রোদসী অদূরে দাঁড়ানো কেবিনের সামনে উদয়কে দেখলো। আসলে যদি উদয় রুহিকে না দেখতো আরো কষ্ট পেত মেয়েটা। বাবা মা কে বড় মুখ করে বলে এসেছিল রুহির খেয়াল রাখবে, সেই খেয়াল রাখতে পারলো না, পা ভেঙে বসে আছে। এসব ভেবেই রোদসীর মন খারাপ হলো। সবাই দেখা করার পর উদয় রুহির কেবিনে এসে পাশে চেয়ার টেনে বসলো। মৃদু আওয়াজে রুহি পাশে তাকিয়ে দেখলো উদয় বসে আছে। রুহি চোখ ফিরিয়ে সিলিং এর দিকে তাকিয়ে হাসলো। উদয় কিছুক্ষণ বসে থেকে ইতস্তত কণ্ঠে শুধালো, আই এম সরি। সরি কেন? এমনি। এমনি কারণ ছাড়াই? হ্যাঁ, তোমাকে এভাবে মানায় না।
চঞ্চল মেয়েরা চুপ থাকাটা একদমই মানানসই না। কেন, মায়া লাগছে? হয়তো লাগছে একটু। এটা বলে উদয় মাথা নিচু করে মুচকি হাসলো। রুহি তা খেয়াল করে বলল, মায়া ভালো না, অনেক হারামি জিনিস, সাবধানে থাকবেন। রুহির কথা শুনে উদয় হাসলো। মেয়েটা শুধু ঝগড়ুটে না, অনেক কথাও জানে। রুহি এবার উদয়ের মুখের দিকে তাকিয়ে তার হাসির কারণ জিজ্ঞেস করলো। উদয় বলল, তুমি কি জানো, তুমি অনেক কথা জানো, তবে তোমাকে দেখলে বোঝা যায় না। এটা শুনে রুহি খিলখিল করে হেসে দিল আর উদয় একটু স্বস্তি পেল। সকাল সকাল এমন একটা দুর্ঘটনায় সবার মনে কেমন যেন অস্থির হয়ে আছে। রাতের দিকে রোদস্বী উচ্ছ্বাসকে নিয়ে বাড়ি ফিরল। হসপিটালে উদয় রয়ে গেছে। রোদস্বীদের বাড়িতে ব্যবসার কাজে চাচা আর রেদওয়ান শহরের বাইরে, আর রোদস্বীর বাবা অস্থির হয়ে আছে, তাই উচ্ছ্বাস ওনাকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছেন। অবশ্য রোদস্বীও বাসায় আসতে চায়নি, উচ্ছ্বাসই জোর করে নিয়ে এসেছে। হসপিটালে এত মানুষ থাকাটা ভালো দেখায় না, আবার পরিবেশও নষ্ট হয়। তাই রোদস্বীকে সে বলেছে আগামীকাল তারা আবার আসবে, তাই বাড়ি যেতে। রাতে ডিনার করে যে যার রুমে চলে যায়। বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। কালকে এই বাসায় একটা বিয়ে নিয়ে আমেজ ছিল, আর সকালে একটা দুর্ঘটনা। আসলে জীবন কখন কোন দিকে মোড় নেয় কেউ জানে না। এসব ভেবেই রোদস্বী দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। নিকশ কালো আধার হয়ে আছে। রাত আজও গভীর। এমন রাতে কেউ ঘুমিয়ে কাটায়, কেউ জেগে কাটায়, কেউ বা অন্য জগতের সুখে। এসব ভাবতে ভাবতেই রোদস্বীর পাশে কারোর অস্তিত্বে টের পেল। পাশে তাকিয়ে দেখলো উচ্ছ্বাস কফি বানিয়ে এনেছে। তা টেবিলে রেখে রোদস্বীর দিকে তাকিয়ে হালকা হেসে জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? সেই কখন থেকেই এই বারান্দায় বসে আছো? এই বলেই তার পাশে থাকা কফির মগটা রোদস্বীর দিকে বাড়িয়ে দিল। রোদস্বী মগটা নিয়ে তার পাশেই রাখলো। তারপর আবার আকাশের দিকে তাকিয়ে রইল। উচ্ছ্বাস গভীর মনোযোগ দিয়ে রোদস্বীকে দেখছিল। রোদস্বীর থুতনিতে একটা ছোট তিল আছে। প্রথমবার যখন রোদস্বীকে দেখেছিল, উচ্ছ্বাস ওই তিলে আটকে গেছিল। তারপর কত পাগলামি করে রোদস্বীকে নিজের করে পেল। এসব ভেবেই আবার নিঃশব্দে হাসলো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে মুখে দিতেই চোখ যায় রোদস্বীর উপর। রোদস্বী এগুলো পছন্দ করে না, তাই সে মুখ থেকে নামিয়ে প্যাকেটে চালান করে। তারপর সেটা টেবিলে রেখে কফির মগ নিয়ে নেয় এবং আবারও রোদস্বীকে দেখায় মনোযোগ দেয়। রোদস্বী হঠাৎ উচ্ছ্বাসের দিকে তাকায়। উচ্ছ্বাস রোদস্বীর দিকে তাকিয়েছিল, তা দেখে রোদস্বী হাসে। তারপর বলে, জীবনটা মাঝে মাঝে এত কঠিন লাগে কেন? তুমি যদি কঠিন করে নাও, কঠিনই হবে। সব সহজ করতে চাই। তাহলে চলো। রোদস্বী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায়? সহজ করতে। এই বলে উচ্ছ্বাস রোদস্বীকে কোলে তুলে রুমের দিকে রওনা হয়। তবে কোনো লাভ হলো না। সকাল সকাল রোদস্বীকে নিয়ে উচ্ছ্বাস যখন উষাকে দেখতে রওনা দিবে, তখন বৃষ্টি আর উষাও বায়না ধরলো রুহিকে দেখতে যাবে। উচ্ছ্বাসও কোনো কিছু না বলে তাদেরকে নিয়ে যেতে রাজি হয়। ওরা হসপিটালে রুহিকে দেখতে যায়। তখন রুহি বায়না ধরে সে বাড়িতে যাবে, সে হসপিটালে থাকবে না। তার ভাষ্য মতে সে যদি হসপিটালে থাকে তাহলে সে নাকি আরো অসুস্থ হয়ে যাবে। এসব অজুহাত শুনে সবাই হাসলেও উদয় কেন জানি মন খারাপ হয়। আচ্ছা, উদয় কি রুহির প্রেমে পড়েছে, নাকি কঠিন মায়া পড়েছে? এই মায়া তো কাটিয়ে ওঠা অনেক কঠিন। এসব ভাবনার মধ্যে দৃষ্টি নিবন্ধ থাকে রুহির উপর। হঠাৎ রুহিরও চোখ পড়ে উদয়ের উপর। অমনি ওর হাসি বন্ধ হয়ে যায়। আচ্ছা, সে যদি বাসায় চলে যায় তাহলে কি আর কখনো উদয়ের সাথে দেখা হবে? হবে হয়তো, হয়তো না। এসব ভাবতেই রুহির মন খারাপ হলো। চোখ ফিরিয়ে আবার রোদস্বীদের সাথে কথায় মশগুল হয়, আর উদয় বেহায়ের মতো তাকিয়ে দেখলো। আসলে এ জীবন বড়ই অদ্ভুত। কিছুদিন আগে যে মেয়েটার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করত, আজ সেই মেয়ের প্রতি মায়া জন্মেছে। দুপুরের দিকে রুহিকে ডিসচার্জ করে বাসায় পাঠানোর জন্য ব্যবস্থা করা হলো, আর রোদস্বীরা নিজেদের বাসায় ফিরে এলো। সেদিন হসপিটালের থেকে এসে পড়ার অনেক দিন হলো। রুহির পায়ের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। তবে এর মধ্যে একটা জিনিস বদল হয়েছে, যা বাসার সবাই নজর করেছে। তা হলো রুহির ছটফটানি। সে কিছুক্ষণ পর পরই ফোন চেক করে। এটা নতুন না, যেদিন থেকে সে হসপিটাল থেকে বাসায় এসেছে সেদিন থেকেই। এগুলো বাসার সবাই চোখে পড়লেও কেউ এখনো তাকে কোনো কিছু জিজ্ঞেস করেনি। এদিকে উদয়ের অবস্থাও খুব একটা ভালো নয়। সেও চায় রুহি যোগাযোগ করুক, কিন্তু রুহি তো তারই অপেক্ষাতে রয়েছে।
এমন অবস্থা যে কে আগে পা বাড়ায়। দুজনেই দোটানায় ভুগছে। এতদিনের ইগো ফেলে রেখে উদয় কল দিল রুহিকে। রুহিও বোধহয় এই কলটারই অপেক্ষা করছিল। কল রিং হতেই উপাস থেকে রিসিভ হলো। কেউই কথা বলল না, চুপ করে থাকলো। কিছুক্ষণ বাদে একটা মিষ্টি রিনরিনে কণ্ঠ কানে আসলো উদয়ের। প্রথম কথাটা রুহি আগে শুরু করলো। রুহি সালাম দিয়ে চুপ থাকলো। উদয় শুনল। হয়তো এই কণ্ঠের তৃষ্ণায় ছিল এতদিন। বুকের মধ্যে যে বড় ঝড়টা ছিল তা হয়তো একটু থামলো। সে চুপ থাকলো। রুহি আবার জিজ্ঞেস করলো, কথা বলছেন না কেন? আপনি কি শুনতে পাচ্ছেন? তুমি কি এখন হাঁটতে পারো? এত সময় পর উদয় মুখ খুলল। তবে এই প্রশ্ন বোধহয় রুহি আশা করেনি। তবুও নিজেকে সামলে সে জানায় এখন একটু আধটু করে, তবে দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করে। উদয় একটু অস্বস্তি নিয়ে রুহিকে বলল, একটু বারান্দায় এসে দাঁড়াতে পারবে? যদি না তোমার অসুবিধা হয়। রুহি অবাক হলো। হঠাৎ এমন কথায় অবাক হয়। কোনো মতে হেঁটে সে বারান্দায় এসে দাঁড়ালো। অদূরে উদয় তার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উদয় এবার শান্তি পেল। উদয়কে দেখে রুহি কানের থেকে ফোন নামালো। উদয় রুহিকে দেখে হাসলো। বিচারি ভাবে উনি উদয় এমন পাগলামি করে বসবে। ছেলেটা কে রচ্ছি? কোন ছেলে? যার সাথে ক্যান্টিনে বসেছিলে? উচ্ছ্বাসের চোখের দিকে তাকিয়ে রোদসী ভয়ে চুপসে যায়। অনেক দিন পর উচ্ছ্বাসকে এমন দেখছে। উচ্ছ্বাস আবারও রাগ দেখিয়ে জিজ্ঞেস করলো, ছেলেটা কে? ওর সাথে বসে কি নিয়ে এত হাসাহাসি করছিলে? কই কই আমার সাথে তো এভাবে হাসো না। এই তুমি কি আমাকে ভালোবাসো না? ছেলেটার পরিচয় কি রুচি? জবাব দাও। রোদসী ভয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জোর এনে বলে, আমার ক্লাসমেট, নোটসের ব্যাপারে কথা বলছিলাম, আর কিছুই না। এবার উচ্ছ্বাস এসে রোদসীর চুলের মুঠি ধরে কাছে টেনে এনে রোদসীর মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। এহেন তাকানিতে রোদসী অনেক ভয় পায়। উচ্ছ্বাস কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, যা লাগবে বলিনি আমাকে বলতে। ওই ওই ছেলের কাছে কি? ওই ছেলে আমার থেকেও হ্যান্ডসাম। আমাকে দিয়ে মন ভরে না। কতগুলো চাই? এটা শুনে রোদসীর চোখ বন্ধ করে ফেলে। সময় নিয়ে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে এক ধাক্কায় উচ্ছ্বাসকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। উচ্ছ্বাস অবাক হয়ে রোদসীর দিকে তাকায়। ব্যাস, অনেক বলেছেন। আচ্ছা বলুন তো, আপনার আমাকে কি মানুষ মনে হয়? মানে এত সন্দেহ কেন? আমি কখনো পালিয়ে গিয়েছি? খারাপ কিছু করেছি? তবুও এমন ব্যবহার কেন করেন বলেন তো? আমি এত কষ্ট করে আপনার সাথে মানিয়ে নিলাম, তাও আমার মনে একটা সন্দেহ রয়েই গেছে। আপনি আমাকে ভালোবাসেন আমি বুঝি, কিন্তু তার থেকে সন্দেহ বেশি করেন। কারণ কি? উচ্ছ্বাস চরম অবাক হয় এই রোদসীকে দেখে। সে কখনোই ভাবেনি রোদসী এভাবে কথা বলতে পারে। সে রোদসীর চঞ্চলতা দেখেছে, বিয়ের পর শান্ত অবস্থায়ও দেখেছে। তবে এখন রোদসীকে দেখলো উচ্ছ্বাসের মাথা আরো গরম হয়ে যায়। সে এসে রোদসীর হাত পিছন দিকে মুড়ে জিজ্ঞেস করে, ভার্সিটি ভর্তি করার পর অনেক কথা ফুটেছে তাই না? কই কই এতদিন তো কোনো জবাব দাওনি। তবে আজকে এত কথা কিসের? কেন জবাব দিলে? হাতির পাঁচ পা দেখেছো? এই কে তোমায় এত সাহস দিল গো? ওই ছেলে? কি হয় তোমার? বড় কে করছো? ওই ছেলে আমার থেকেও ভালো? রোদসীর মাথায় রক্ত চড়ে যায় এমন আজে বাজে কথা শুনে। সে চিৎকার করে বলে, আগে হাত ছাড়ুন। ওই ছেলে যাক না কেন, আপনার মতো অমানুষটা ছোটখাটো একটা বিষয়কে আপনি টেনে বড় করছেন। উচ্ছ্বাসকে অমানুষ বলায় উচ্ছ্বাস আরো ক্ষেপে যায়। সে হাত ছেড়ে রোদসীকে ঘুরিয়ে আবারও চুলের মুঠি ধরে। তারপর সে রক্তলাল চোখ নিয়ে তাকায় রোদসীর দিকে। তবে আজকে রোদসী ভীত হলো না। সেও চোখে চোখ রেখে তাকিয়ে রাখলো। এই আমি অমানুষ? কি করেছি আমি? বলো, কি চাও? তোমাকে আমি এত ভালোবাসি, তবুও তোমার মনে হয় আমি তোমাকে সন্দেহ করি? কেন? কারণ বলো তো। আমি তো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। এই বলে উচ্ছ্বাস রোদসীর পুরো মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। রোদসী উচ্ছ্বাসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উচ্ছ্বাস কিছুটা দূরে সরে এলো। উচ্ছ্বাস এগিয়ে যেতে নিলে উচ্ছ্বাসকে অবাক করে দিয়ে রোদসী এক কাণ্ড করে বসলো। টেবিলে একটা কাঁচের গ্লাস ভেঙে সেই টুকরো হাতের সাথে চেপে ধরলো। কাছে আসবেন না বলে দিলাম।
আপনি কাছে আসলে এটা দিয়ে আমি হাত কেটে ফেলবো। দেখো রোদ পাখি, পাগলামো করো না। উই ক্যান ফিক্স, লেট ইট গো। মাথা ঠান্ডা করো, পাগলামো করো না, পাগলামো করো না। আমি পাগলামি করছি না, পাগলামিগুলো শুরুই করেছেন আপনি। আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন না। আমি নিজেই পাগল, মানসিক রোগী, আর অত্যাচার করছেন আমার ওপর। এগুলো শুনে উচ্ছ্বাস নিজেকে যতটুকু শান্ত করেছিল ঠিক ততটাই আগুনে ঘি ঢালার মতন রেগে উঠল। উচ্ছ্বাস রোদসীর গাল চেপে ধরে উচ্চ কণ্ঠে বলতে শুরু করলো, কি? আমি আমি মানসিক রোগী? আমি পাগল? শালার এত ভালোবাসার পরও আমি পাগল? এই চাস তুই? বল, জবাব দে। ছাড়েন আমাকে। আপনি একটা কিছু হলে অমানুষের মতো ব্যবহার করেন। আপনার চিকিৎসা নেওয়া উচিত। ওদের এমন চিৎকার চেঁচামেচিতে বাসার সবাই এসে হাজির হয়। মিসেস রাবেয়া বেগম ওটা থামায়। উচ্ছ্বাস রোদসীকে ছেড়ে বারান্দায় চলে যায়, আর রোদসী মেঝেতে বসে কান্না করে। মিসেস রাবেয়া বেগম বিছানায় বসে রোদসীর মাথায় হাত বুলিয়ে দেয়। রোদসী তাকায় রাবেয়া বেগমের দিকে। মিসেস রাবেয়া বেগম, মালিহা বেগম, উষা, বৃষ্টি সবাই এখনো দরজায় দাঁড়িয়ে আছে। কেউ রুমে আসার সাহস পাচ্ছে না। উচ্ছ্বাস বারান্দায় গিয়ে পরপর সিগারেট ধরায় অনেকগুলো, তারপর ঘুরে রুমের দিকে তাকায়। এখনো রোদসী মেঝেতে বসে কান্না করছে, আর মিসেস রাবেয়া বেগম ওর পাশের বিছানায় বসে আছে। রাত পর্যন্ত বাসার অবস্থা থমথমেই ছিল। আজ উচ্ছ্বাস সন্ধ্যার পরেই বাহিরে গিয়েছিল। রোদসী বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। দরজায় নখ হতেই সে উঠে দরজা খুলে মিসেস বিপাশা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে। রোদসী একটু আশ্চর্য হয় তাকে এই রুমের সামনে দেখে। মিসেস বিপাশা বেগম সাধারণত রোদসীর সাথে কথা বলে না, তবে হঠাৎ এই ঘরে আসায় রোদসী অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি হঠাৎ এখানে? কিছু বলবেন? হ্যাঁ, অনেক কিছুই তো বলতে চাই, শুনবে তো? আচ্ছা সরো, আগে আমাকে ঘরে আসতে দাও। সরো সরো। বলেই রোদসীর পাশ দিয়ে রুমে ঢুকে বিছানায় যেয়ে বসে। তারপর সারা রুমে চোখ ঘুরিয়ে এনে আবারও রোদসীর দিকে চোখ নিবদ্ধ করে। রোদসী মিসেস বিপাশা বেগমের কর্মকাণ্ড দেখছিল। মিসেস বিপাশা বেগম বলতে শুরু করলেন, বুঝলে রোদসী, এতদিন পর কাজের কাজ করলে তুমি একটা। মানে? রোদসী অবাক হয়ে জিজ্ঞেস করে। এই যে প্রতিবাদ করলে, তা যাই হোক, বলো তো, আমরা পাগলকে পাগল বলতে পাগল খেপে যায়, আর পাগল কি স্বীকার করে সে পাগল, তাই নয় কি? হ্যাঁ, সে তো রাগ করবেই। একদম ঠিক, তুমি ঠিক ধরতে পেরেছো। মানে? আজকে উচ্ছ্বাসের আচরণ দেখেছো? বদ্ধ উন্মাদ হয়ে গেছে। দেখেছো তোমার সাথে কি ব্যবহারটা করেছে? তাই আমি বলি কি, পালিয়ে যাও। আমি সত্যি বলছি, ওর দাদি চাচিরা এ কথা আমার থেকে লুকিয়েছে যে ও পাগল, ওর মানসিক সমস্যা আছে। তবে আমি তোমার সাথে অন্যায় করতে পারলাম না বাবা, তাই সত্যিটা তোমাকে জানালাম। এখন তুমি কি করবে তোমার ব্যাপার। নিজে বুঝো, পাগলেও বোঝে। নিজের ভালো পাগলেও বোঝে। তাই বলছি শোনো, আর যদি বলো আমি জানলাম কই, তাহলে বলি, ওর যখন ছোট তখন আমি রাশেদকে বিয়ে করি, আর তার আগে থেকে ওকে চিনি। তাই ওর সব কিছুই আমি জানি, অজানা কোনো কিছুই নেই। এখন তুমি বোঝো তুমি কি করবে। তোমার প্রতি মায়া লেগেছে তাই উপকার করলাম, দেখো কি করবে। আর হ্যাঁ, আমি যে এই কথাগুলো বলছি কাউকে বলো না আবার। রোদসী এতক্ষণ বিপাশা বেগমের কথা শুনছিল। তার কথা শেষ হতেই রোদসী জিজ্ঞেস করলো সে কি করবে। বিপাশা বেগম জানায়, পালিয়ে যাও, যেখানে উচ্ছ্বাস খুঁজে পাবে না। আপনি যেখানেই যাই না কেন, ও আমাকে আকাশ পাতাল ভেদ করে হলেও খুঁজে বের করবে। কোথায় যাব আমি? আরে আমি কি করছি? আরে আমি আছি কি করতে? সত্যি জানালাম, সাহায্য করব না? এত অকৃতজ্ঞ হওয়া উচিত না। তাই আমিও পারলাম না, দেখি একটা কি ব্যবস্থা করি। আরে উচ্ছ্বাস কোথায়? রোদসী এক কথায় জবাব দেয়, জানি না। এদিকে রুহির আর উদয়ের মধ্যে চলছিল মিষ্টি আলাপ। রুহি কখনো কল্পনা করেনি উদয় তার জন্য তার বাসার সামনে আসবে। আচ্ছা, উদয়ের সাথে ঝগড়া করলে কেমন হয়? এখনো কি উদয় তাকে এই মেয়ে ঝগড়ুটে আখ্যায়িত করবে? এইসব ভেবে হাসল রুহি। তারপর কানে ফোন ধরে বলল, অস্ত? হুম, না, আপনি অস্ত।
উদয় কিছুক্ষণ চুপ রইল। সে রুহির শয়তানি ধরতে পেরেছে। রুহি যে ঝগড়া করতে যাচ্ছে তা বুঝে সে বলল, এই মেয়ে, অমনি রুহির মুখ কালো হয়ে গেল। রুহি কপট রাগ দেখিয়ে বলল, এই যে মিস্টার উদয়না অস্ত, আমার নাম রুহি, ওকে? ওকে। এটা বলে উদয় উচ্চ স্বরে হেসে উঠল, আর রুহি তা শুনে মুচকি হাসলো। আমি যদি পালিয়ে যাই যাব কোথায়, কার কাছে যাব? যদি উচ্ছ্বাসের কাছে আবারও ধরা পড়ি তাহলে সেই শাস্তি হবে চরম কঠিন। এমনিতেই উচ্ছ্বাস তাকে সন্দেহ করে যে রোদসী তাকে রেখে পালিয়ে যাবে। তার মাথা কাজ করছে না, সে কি করবে না করবে। এসব ভাবনার মাঝে একটা শক্তপোক্ত পুরুষালী হাত রোদসীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। রোদসী চমকে উঠল। তা দেখে উচ্ছ্বাস হেসে রোদসীর কাঁধে মাথা রেখে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে, এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবছিলে পাখি? রোদসী একটু থতমত খেয়ে বলে, কই, কিছু না তো। আসলেই কিছু না তো? উচ্ছ্বাস কিছুক্ষণ চুপ রইল, আর রোদসী মিসেস বিপাশা বেগমের কথা ভাবতে লাগলো। এরই মধ্যে উচ্ছ্বাস তাকে কোলে তুলে নিল। রোদসী হকচকিয়ে উচ্ছ্বাসের শার্ট খামচে ধরে। তা দেখে উচ্ছ্বাস হেসে বলে, তুমি কি যেন ভাবছিলে, তাই তুমি ভয় পেলে, তাই না? বলো তো কি ভাবছিলে? এই বলে রোদসীকে বিছানায় নামিয়ে নিজের শার্টের বোতাম খুলতে উদ্যক্ত হয়। রোদসী কিছু না বলে উচ্ছ্বাসের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তা দেখে উচ্ছ্বাস হাসে। রোদসী কিছু বলতেই যাবে তখনই উচ্ছ্বাস রোদসীর ওষ্ঠ নিজের আয়ত্ত করে নেয়। রোদসীকে যখন ছাড়ে তখন রোদসী হাঁপিয়ে উঠে বড় বড় শ্বাস নিয়ে আবারও মুখ খুলতে যাবে, তখন আবারও উচ্ছ্বাস রোদসীর ঠোঁট আঁকড়ে ধরে। তার হাত বিচরণ করে রোদসীর পুরো শরীরে। ধীরে ধীরে উচ্ছ্বাসের ঠোঁট নিচে নামে। রোদসীর মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে। এই উচ্ছ্বাসকে সে চেনে না, কেমন অদ্ভুতভাবে আজকে পাগলামি করছে। রোদসীর চোখের কার্নিস থেকে চোখের জল গড়িয়ে পড়ে। রোদসী শুয়ে আছে সিলিং এর দিকে তাকিয়ে, আর উচ্ছ্বাস রোদসীর বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে। কি শান্তির ঘুম! রোদসী সিলিং থেকে চোখ নামিয়ে উচ্ছ্বাসের দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে আয়নায় তাকালো। আচ্ছা, তারা কি আর পাঁচটা সুন্দর সম্পর্কের মতো হতে পারে না? আচ্ছা, উচ্ছ্বাস কি আসলেই অসুস্থ? তাহলে ওকে ডাক্তার দেখাবে নাকি সে নিজেই পালিয়ে যাবে? ও কি আদৌ সুস্থ হবে নাকি সব সময় এমন পাগলামি করে বেড়াবে? এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করলো। কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। তোমাকে আমি যে ঠিকানা দেব সেই ঠিকানায় চলে যাবে। কিন্তু যা বুঝলাম মাহাদি অসুস্থ, আর আমি পালিয়ে যাবার পর যদিও আমাকে পেলে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলবে। মিসেস বিপাশা বেগম বিরক্ত বোধ করলে সে নাক মুখ কুঁচকে বলে, শোনো মেয়ে, তোমাকে সাহায্য করছি কারণ তোমাকে আমার দেখতে মায়া লাগে। আমি নিজের হাতে তোমার জীবন নষ্ট করতে পারি না, তাই সত্যি বলছি। তার উপরে কোথায় যাবে থাকবে সেই ব্যবস্থা করে দিয়েছি। তারপর যদি তোমার মনে হয় উচ্ছ্বাসের সাথে থেকে নিজেও পাগল হবে, তাহলে আমি আর কি করতে পারি? রোদসী কিছু না বলে নিজের রুমে চলে আসলো। আজকে সারাটা দিন রোদসী ভাবতে ভাবতে চলে গেল। কত দ্রুত যে সময় চলে গেল তা খেয়ালই হলো না। রাতে মিসেস বিপাশা বেগমের রুমের সামনে দাঁড়িয়েছিল রোদসী। তার মধ্যে দোটানা কাজ করছে। তার কি পালানো উচিত নাকি থাকবে? যদি পালায়ও তাহলে যদি উচ্ছ্বাস তাকে পায় তাহলে ভয়ঙ্কর কিছু করে বসবে। কি শাস্তি দিবে সে ভেবেও পাচ্ছে না। এই ভেবে সে ঘুরে রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই বিপাশা বেগম দরজা খুললেন। রোদসী পিছন ফিরে তাকায়। মিসেস বিপাশা বেগম এখানে রোদসীকে দেখে অবাক হয়। সে ভেবেছিল তার দেয়া বুদ্ধি কাজ হবে না, তবে রাতের মধ্যেই যে রোদসী হাজির হবে তা ছিল তার অবাকের চূড়ান্ত পর্যায়ে। সে রোদসীকে দেখে হাসলো, তারপর বলল, সে বাহিরে কেন, ঘরে এসে বসতে। রোদসী আশেপাশে তাকিয়ে ঘরে গিয়ে বসে। তারপর সে একটু চুপ থেকে মুখ খোলে। আপনি যা বলেছিলেন তা সারাদিন ভাবলাম। আসলেই মাহাদির চিকিৎসার প্রয়োজন, তবে আমি আর এভাবে নিতে পারছি না। দিনে দিনে ওর পাগলামি বেড়েই চলেছে, আর চলবেও। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বিপাশা বেগম রোদসীর মুখের দিকে তাকিয়েছিল। রোদসীর হাবভাবে বোঝা যাচ্ছে সে সিরিয়াস। যদি সে না যায় তাহলে বিপাশা বেগমের প্ল্যান কাজ করবে না। সে মুখ কালো করে। তখনই রোদসীর মুখের দিকে তাকিয়ে তার হাবভাব বোঝার চেষ্টা করছিল। কিছু বুঝতে না পেরে বিপাশা বেগম জিজ্ঞেস করে, কি সিদ্ধান্ত? পালাবো। বিপাশা বেগম চমকে উঠল। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বললে? পালাবো। তুমি কি আসলে পালাবে? মানে তোমাকে দেখে আমি ভাবছি তুমি থেকে যাবে, তাহলে
বুঝে শুনে বলছো তো? হ্যাঁ, আমি সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি, কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তাই আপনি বললেন জায়গাটা ম্যানেজ করেছেন, সেই ঠিকানাটা দিন আর আমাকে কিছু টাকা দিন। আমি আজকে রাতেই বের হব। আপনি রাতে আমাকে সদর দরজা খুলে দেবেন। এইটুকুই সাহায্য আপাতত করেন আমায়, আজীবন কৃতজ্ঞ থাকবো। মিসেস বিপাশা বেগম মনে মনে হাসল। তাহলে পাখি ফাঁদে পা দিয়েছে, এবার শুধু রশি ধরে টান দেওয়ার পালা। এবার যা করবে বা যা হবে মিসেস বিপাশা বেগমের হাতে, এই বলে সে রহস্য হাসল। আচ্ছা, তা না হয় হবে যদি উচ্ছ্বাস বুঝে যায়। না, ও বুঝবে না। যা করার আজকেই করতে হবে। আপনি সব রেডি রাখুন, আমি রুমে যাই। মাহাদি রুমে এসে আমাকে না পেলে আবারও তামাশা করবে। এই বলে রোদসী রুমের দিকে যেতে উদ্যক্ত হয়। রুমে এসে দেখে রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। রোদসী একটু স্বস্তি পেল। এখন প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে এক গ্লাস পানি নিয়ে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে বেডের পাশে রাখলো। নতুন একটা শিফন জর্জেটের লাল শাড়ি পরলো। যখন আয়নার সামনে দাঁড়িয়ে রোদসী চুলে চিরুনি চালাচ্ছিল, তখন ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হয়। তবুও রোদসী ফিরে তাকায় না। ওয়াশরুম থেকে বের হয়ে উচ্ছ্বাসের নজর যায় আয়নার সামনে দাঁড়ানো রমণীর ওপর। সে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। সে ওভাবে এগিয়ে এসে রোদসীকে পিছন থেকে জড়িয়ে ধরল। ঠান্ডা হাতে ছোঁয়া পেয়ে রোদসী একটু কেঁপে ওঠে। উচ্ছ্বাস তা দেখে হেসে আরো গভীর হয়ে যায়। সে রোদসীর ঘাড়ে মুখ ডোবায়। ঠান্ডা হাতে ছোঁয়া পেয়ে রোদসী একটু কেঁপে উঠল। উচ্ছ্বাস তা দেখে হেসে আবারও গভীর হয়ে রোদসীর ঘাড়ে মুখ ডোবায়। নীরবতা শেষে উচ্ছ্বাস ঘোর লাগা কণ্ঠে বলে, জানো আজকে তোমাকে কত সুন্দর লাগছে। মনে হচ্ছে চোখ ফেরাতে পারছি না। চোখ সরালেই তুমি উধাও হয়ে যাবে। রোদসীর ভিতর এই কথা শুনে নড়বড় হতে লাগলো। আয়নায় নিজের চোখের দিকে তাকায় রোদসী। তারপর নিজের কাছে প্রশ্ন করে, আসলেই পালানোটা কি উচিত হবে? উচ্ছ্বাস এবার ঘাট থেকে মুখ উঠিয়ে আয়নায় তাকালো রোদসীর দিকে। তবে রোদসীর এমন আনমনা ভাব উচ্ছ্বাসের ভালো লাগলো না। তাই রোদসীকে ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে রোদসীর মুখ ভালো করে পর্যবেক্ষণ করলো। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো কারণে ডিস্টার্বড? রোদসী কোনো জবাব না দিয়ে উচ্ছ্বাসকে অবাক করে দিয়ে উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে। এত অবাক উচ্ছ্বাস আগে কখনো হয়নি। রোদসী সাধারণত এমন কাছে কখনোই আসে না। হাতে গোনা 2 কি একবার এসেছে। তাহলে রোদসীর কি মন খারাপ? এদিকে রোদসীর মনে চলছে দ্বিধাবোধের পাহাড়। সে ঠিক কি সিদ্ধান্ত নিবে সে এখনো ঠিক করতে পারেনি। মস্তিষ্ক বলছে চলে যা, মন বলছে থেকে যা। ও তো অনেক ভালোবাসে। রোদসী কি করবে বুঝতে না পেরে কান্না করে দেয়। ওর হঠাৎ এমন কান্না করায় উচ্ছ্বাস হকচকিয়ে ওঠে। রোদসীর মুখ ধরে নিজের সামনে এনে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? আমি কি কোনো ভুল করেছি? কি হয়েছে আমাকে বলো। রোদসী কোনো জবাব না দিয়ে আরো উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে। যেমন উচ্ছ্বাসের শরীরের মধ্যে এই নরম শরীরটা মিশে যেতে চাচ্ছে। এতে উচ্ছ্বাসের ভালো লাগলেও আবার চিন্তিত হয়। উচ্ছ্বাস ওভাবে জড়িয়ে ধরে চুপ থেকে রোদসীর মাথায় হাত বুলাতে থাকে। কিছুক্ষণ পর কান্না কমে আসলে উচ্ছ্বাস রোদসীকে ডাক দেয়। রোদসী। সাধারণত উচ্ছ্বাস রোদসীকে এমন করে ডাকে না, তবে হঠাৎ এমন ডাকায় আবারও রোদসীর ভয় হয়। উচ্ছ্বাস সব বুঝে যায়নি তো, তবুও নিজেকে সামলে বলে। উচ্ছ্বাস কিছুক্ষণ চুপ থেকে বলে, রোদসী, আমার একটা ছোট্ট রোদসী চাই। রোদসী ভরকায় উচ্ছ্বাসের হঠাৎ চাওয়া এমন আবদারে। রোদসী কিছু বলার আগে উচ্ছ্বাস রোদসীকে কোলে তুলে নেয়। আজকে আবির উচ্ছ্বাসের বাসায় এসেছে কিছু কাজে। রাত হয়ে যাওয়ায় তাকে আর ফিরতে দেওয়া হয়নি। রাতে বারান্দায় আবির বৃষ্টিকে পিছন দিক থেকে জড়িয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ বৃষ্টি আবিরকে ডেকে ওঠে। আবিদ, বলো। আমার কেন জানি মনে হচ্ছে কি যেন একটা খারাপ ঘটবে। সেটা কেন মনে হচ্ছে? জানি না, তবে মন কেমন জানি করছে। তেমন কিছু না, তুমি এখনো আমরা প্রেম করছি তাই ফিল করছো, তাই ভয় পাচ্ছ। এটা বলে আবিদ হেসে উঠল। তবে বৃষ্টি মনে স্বস্তি পেল না। তার মন বলছে কিছু একটা খারাপ হবে। কি সেই খারাপ? কি বিপদ আসতে চলেছে? মাঝরাতে রোদসী উঠে রেডি হয়। বেডের পাশে চোখ যেতেই দেখে গ্লাসটা এখনো ওভাবেই রয়েছে।
রোদস্বী ওই পানি দিতে ভুলে গেছে। সে ব্যাগ নামালো, অবশ্য ব্যাগ আগেই প্যাক করা ছিল। সে রুম থেকে বের হওয়ার আগে পুরো রুমটায় একবার চোখ বোলায়। ফিরে এসে উচ্ছ্বাসের কপালে একটা চুমু খেয়ে আবারও চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হয়ে দেখে সব লাইট অফ করা। তা দেখে রোদস্বী স্বস্তি পায়। সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামে। ড্রয়িং রুমে মিসেস বিপাশা বেগম ঝিম মেরে বসে আছে। তাকে দেখে রোদস্বী তার সামনে যেয়ে দাঁড়ায়। বিপাশা বেগম রোদস্বীর অপেক্ষায় করছিল, তাই ওকে দেখে চোখ তুলে তাকায়। তারপর দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখে বলে, এত দেরি করলে কেন? কখন থেকে বসে আছি, শোনো। এই বলেই তার নজর যায় রোদস্বীর চুলের দিকে, যা থেকে এখনো টুকটুক করে পানি পড়ছে। বুঝেছি দেরি করার কারণ। সে যাই হোক, শোনো, এই কাগজে ঠিকানা লেখা আছে, এটা আমার দূর সম্পর্কের ভাইয়ের বাড়ি। আমি বলে দিয়েছি তুমি যাবে। আর এই খামে কিছু টাকা আছে, কাজে লাগবে, তোমার রেখে দাও। এই বলেই সে কাগজ আর খাম বাড়িয়ে দিল। তারপর আশেপাশে সতর্ক দৃষ্টিতে দেখে বলে, উচ্ছ্বাস টের পাইনি তো? আর একটা কথা, সিমটা ভেঙে ফেলো, নতুন সিম নিও। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, একটু পরেই ভোরের আলো ফুটবে। রোদস্বী একটু লজ্জাবোধ করলো, তবুও নিজেকে সামলে হু বলে বের হয়। তারপর দরজার কাছে যেয়ে বলে, আপনার দরজা লাগাতে হবে না। আমাকে বাড়িতে না পেয়ে আবার দরজা লাগানো দেখলে সবাই সন্দেহ করবে যে বাসারই কেউই আমাকে পালাতে সাহায্য করেছে। আমি এসব ঝামেলা চাই না। বিপাশা বেগম কাষ্ঠ হাসলো। তারপর বলল, ঠিক বলেছ, এই ব্যাপারটা একদম মাথা থেকে চলে গেছিল। ভাগ্যিস তুমি মনে করিয়ে দিলে, কি একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে যেত না হলে। যাক, ভালোই ভালোই যাও তো। রোদস্বী কিছু না বলে বের হয়ে যায়। আর বিপাশা বেগম দরজায় দাঁড়িয়ে শয়তানি হাসি দেয় আর মনে মনে বলে, এবার শুধু যে প্ল্যান করেছি সেটা ভালোভাবেই চাল দেব। খালি রানীকে পুরোপুরি হাতে পেয়ে নি। এই ভাগ্যে নিজে হেঁটে আমাকে ধরা দিল। এই ভাগ্য নিজে হেঁটে আমাকে ধরা দিল বলে বিশ্বাসই হচ্ছে না। এইসব বলে হেসে আশেপাশে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিজের রুমের দিকে রওনা হলো। রোদস্বী রাস্তায় এসে নামতে ফজরের আজান শুরু হয়। এখান থেকে স্টেশন পর্যন্ত যেতে হবে রোদস্বী, তাই সে যত দ্রুত সম্ভব শাড়ি ধরে লাগেজ নিয়ে এগুচ্ছে। বুকের মধ্যে টিপ টিপ করছে, যদি ধরা পড়ে যায়। হঠাৎ বিছানার পাশে হাত পড়তে উচ্ছ্বাস হাত বুলায়। হাত রেখে দেখে পাশে কেউ নেই। মস্তিষ্ক সচল হতে কয়েক সেকেন্ড সময় লাগে। আসল ঘটনা বুঝতে পেরে উচ্ছ্বাস উঠে বসে, আশেপাশে তাকায়। রুমের দরজা খোলা, আর বারান্দায় তাকিয়ে দেখে সবে ভোরের আলো ফুটেছে। উচ্ছ্বাস হাত দিয়ে মাথা চেপে ধরে কিছুক্ষণ থ মেরে বসে থাকে। তারপর দ্রুত উঠে শার্টের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বের হয়ে দেখে সব রুম এখনো অন্ধকার। সে দ্রুত নিচে নেমে দেখে বাড়ির সদর দরজাও খোলা। ঘটনা কি ঘটেছে তা বুঝতে একদম সময় লাগলো না উচ্ছ্বাসের। মনে হলো মাথায় ধপ করে আগুন ধরে গেল। সে রুমে যেয়ে সর্বপ্রথম রোদস্বীর নাম্বারে কল দেয়। নাম্বার অফ বলে। এতে আরও রাগ বাড়তে থাকে। তবুও রাগটা নিয়ন্ত্রণ করে রেদওয়ানকে কল দিল। ভোরবেলায় উচ্ছ্বাসের কল পেয়ে হড়বড়িয়ে উঠে বসে রেদওয়ান। উচ্ছ্বাস শুধু বলে যদি রোদস্বী তাদের বাসায় যায় তাহলে যেন উচ্ছ্বাসকে ইনফর্ম করে। রেদওয়ানের এই ব্যাপার কিছুই মাথায় ঢোকে না, তবুও সে আচ্ছা বলে কল রেখে দেয়। তারপর সে ভাবনায় পড়ে যায়, রোদস্বী গেল কোথায়, তাও এত সকালে। উচ্ছ্বাস বাসার সবাইকে ডাকাডাকি করলে সবাই জানায় কেউ এ ব্যাপারে কিছু জানে না। মিসেস বিপাশা এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে। সে ভাবেনি এত তাড়াতাড়ি উচ্ছ্বাসের ঘুম ভাঙবে। ছেলেটাও হয়েছে বাপের মতো। বাপ সারাদিন উর্মিলা উর্মিলা করত, এখন ছেলেটা রোদস্বী রোদস্বী করে। বিপাশা বেগমের চিন্তা হচ্ছে যদি রোদস্বী বেশি দূরে না যেতে পারে আর উচ্ছ্বাসকে ধরে ফেলবে। মেজাজ খারাপ হচ্ছে বিপাশা বেগমের, তবুও সে কিছু জানে না ভাব নিয়ে একপাশে দাঁড়িয়ে রইল। উচ্ছ্বাস আবিদের মুখের দিকে তাকায়। উচ্ছ্বাসের চোখ লাল হয়ে আছে, তা দেখে আবিদ চুপ হয়ে যায়। এদিকে মিসেস বিপাশা বেগম বিরক্ত হয়। আবিদকে বলছে উচ্ছ্বাসকে এসব বলার যত সব। রোদস্বী মাত্র স্টেশনে এসে নামলো। রাস্তায় অনেক জ্যাম ছিল, যার জন্য এত দেরি হলো। স্টেশনে যেয়ে জানতে পারলো পরবর্তী বাস আবার 12টায়। এটা শুনে রোদস্বীর মনে মনে ভয় পেল, যদি উচ্ছ্বাস এসে যায়, এত রিস্ক নিয়ে এত দূরে এসে এখন যদি ধরা পড়ে তাহলে কি হবে, তা ভেবে হাত পা ঠান্ডা হয়ে এলো। এতক্ষণে নিশ্চিত রোদস্বী পালিয়েছে সবাই জেনে গেছে।
রোদসী শান্ত করার জন্য চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস টানলো। তারপর আশেপাশে তাকিয়ে একটা দোকানে গেল। সেখান থেকে একটা ঠান্ডা পানির বোতল আর কিছু খাবার নিল, সাথে একটা সিম কিনলো। সিম অ্যাক্টিভেট করে মিসেস বিপাশা বেগমকে মেসেজ করে দিল। তারপর স্টেশনের বেঞ্চিতে বসলো। আশেপাশে তাকালো রোদসী। এভাবে একা কখনো কোথায় যাওয়া হয়নি, তাই ভয় করছে, সাথে উচ্ছ্বাসের ভয় তো আছেই। রোদসী একটু ভাবলো রুহিকে কল দিবে, পরে আবার ভাবলো যদি উচ্ছ্বাস জেনে যায়, এটা ভেবে আবারও চুপ করে বসে গাড়ির অপেক্ষা করতে থাকলো। রুহির নাম্বারে একটা আননোন নাম্বার থেকে 2টি কল এসছে। এত চিন্তার মাঝে আননোন কল রিসিভ করার আগ্রহ পেল না। তৃতীয়বার কল আসতে কি মনে করে কলটা সে রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আরে কে, কথা বলছেন না কেন? ভাই, আপনার আজাইরা সময় থাকতে পারে, তবে আমার নেই। এক চিন্তায় বাঁচি না, এখন কল দিয়ে চুপ করে বসে আছে। কল রাখেন তো, আর কল দিবেন না। এই বলে কল কাটতে নিবে, তখনই উপাস থেকে একটা মেয়ের রিনরিনে কথার আওয়াজ ভেসে আসলো। 508। রুহি, আপু, রুহি ভীষণ অবাক হয়, তারপর কথা বলে। আপু তুই কই? তোকে বাসার সবাই খুঁজছে। তোকে না পেয়ে উচ্ছ্বাস ভাইয়ের অবস্থা পাগল প্রায়। কই তুই? থাম বলছি, আমি পালাচ্ছি। আমি এখন সায়দাবাদ 12টায় বাস। রুহি ঘড়ির কাঁটার দিকে তাকালো, এখনো 1 ঘন্টা বাকি। তারপর জিজ্ঞেস করলো, তোর সাথে কে? আর কই যাবি? আমি একাই, সাথে কেউ নেই। চট্টগ্রাম যাচ্ছি। মানে ওখানে কেন? আর কার কাছে যাচ্ছিস? আর পালাচ্ছিসই বা কেন? জানি না কোথায় যাচ্ছি, তবে পালাচ্ছি। রুহি, মাহাদি মানসিকভাবে অসুস্থ। দিন দিন তার সন্দেহ বেড়েই চলেছে। আমি আর নিতে পারছি না, তাই পালাচ্ছি। যাই হোক, রাগ। কবে দেখা হয় জানি না। সাবধানে থাকবি, সবার খেয়াল রাখবি। আর ভাইয়ার? রোদসী চুপ হয়ে গেল। রুহি হাসলো। তারপর উপাস থেকে রোদসী কলটা কেটে দিল। রুহি এবার পাশে তাকায়। তার আশেপাশে সবাই বসেছিল। সবার মুখে অবাকের ছাপ স্পষ্ট। উচ্ছ্বাস একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে কাউকে কল দিল। হাই, আমি শব্দ। এই সিটটা আমায় ছেড়ে দিলে ভালো হতো। রোদসী মুখ তুলে তাকায়। উচ্ছ্বাসের বয়সী একটা ছেলে, মুখ হাসি হাসি করে রোদসীর দিকে তাকিয়ে আছে। রোদসী হঠাৎ ছেলেটাকে এভাবে কথা বলতে দেখে চমকে উঠল। তারপর নিজেকে ধাতস্থ করে সরে জানালার পাশে সিটে যেয়ে বসলো। শব্দ বসে রোদসীর দিকে তাকিয়ে আবার হাসে। তারপর বলে, কোথায় যাবেন? জানি না। জানেন না? গুড, এটা তো চট্টগ্রামের বাস। শব্দ আবার কথা না বলে সামনে তাকালো। তারপর পকেট থেকে ফোন বের করে কিছু একটা টাইপ করে কাউকে মেসেজ পাঠালো মনে হলো। ফোন রেখে আবার রোদসীর দিকে তাকিয়ে বলল, একা যাচ্ছেন? একা একটা মেয়ে এত দূর যাচ্ছেন, আবার কোথায় যাচ্ছেন তাও জানেন না। ইন্টারেস্টিং। এবার রোদসী বিরক্তি মুখ করে শব্দের দিকে চাইল। তারপর বলল, তাতে আপনার কি? আপনার এত সমস্যা কি? সমস্যা নেই, তবে আপনাকে দেখে আমার ছোট বোনের কথা মনে পড়লো। এটা বলেই শব্দ চুপ হয়ে গেল। রোদসী শব্দের মুখের দিকে তাকিয়ে দেখল। কেন জানি মনে হলো ওই মুখে একটা বেদনার ছাপ। রোদসীর মাথায় আর একটা চিন্তা জেঁকে বসলো। যেখানে যাচ্ছে সেখানে যেতে পারবে তো? যদি ওনারা খারাপ লোক হয়, যদি খারাপ কিছু হয় রোদসীর, তাহলে নিজেকে মাফ করতে পারবে তো? এসব ভাবতে ভাবতে চোখ বুঝলো রোদসী। তারপর রোদসী যখন চোখ খুলল, তখন নতুন এক জায়গায় নিজেকে আবিষ্কার করলো। বুকটা ধক করে উঠল। বাসার সবার কথা মনে পড়ল। সবশেষে উচ্ছ্বাসের কথা মনে পড়ল। তাহলে সে কোথায়? কে এনেছে তাকে এখানে? ওই বাসের পেছনের সিটে বসা ওই ছেলেটা কি যেন নাম বলল? সাধ্য না শব্দ, কি জানি নাম। হ্যাঁ, শব্দ। ওই ছেলেটা তাকে এখানে এনেছে। তাই বুঝি ওভাবে অপরিচিত মেয়ের সাথে সেদে কথা বলছিল। কি চাই ওর? কেন আনলো তাকে? আচ্ছা, তাকে কি বিক্রি করে দিবে নাকি পাচার করে দিবে? রোদসী আর ভাবতে পারল না। সে সশব্দে কান্না করে দিল। রোদসীর মনে হচ্ছিল সে বিপদের অথই জলে পড়েছে। মাথায় আসছে না এখানে আসলো কি করে। আর ও তো এভাবে গাড়িতে ঘুমায় না, তাহলে হঠাৎ এমন হলো কেন?
এসব ভাবতে ভাবতে ঘরের দরজা খুলে কেউ একজন ভেতরে আসে। রোদসী তাকাবে না করেও তাকায়। একজন মহিলা এগিয়ে এসে দাঁড়িয়ে আছে, হাতে ট্রেতে কিছু খাবার। হঠাৎ খাবার দেখে মনে হলো সে সারাদিন কিছু খায়নি। পেট মুচড়ে উঠল, চোখ ঘুরিয়ে ঘড়ি খুঁজে সময় দেখলো সন্ধ্যা 7টা বাজে। এত সময় রোদসী তাহলে অচেতন ছিল? রোদসী চোখ ঘুরিয়ে আবারও মহিলার দিকে তাকায়। মহিলাটা বয়স্ক নন, তবে বয়সের চিহ্ন চেহারায় বিরাজমান। রোদসী একটু জড়সড় হয়ে বসলো, তারপর মহিলার দিকে তাকিয়ে সময় নিয়ে জিজ্ঞেস করে, কে আপনি? এটা কার বাসা? আপনার আমার সাথে খারাপ কিছু করবেন না তো? রোদসীর মুখ ভীত দেখালো। তা দেখে মহিলাটা স্মিত হাসলো, তারপর জানালো, এটা ডাক্তার সাহেবের বাসা। রোদসী চমকে বলল, ডাক্তার সাহেব? হ, যে তোমার এখানে আনছে। অবশ্য তোমার তখন জ্ঞান ছিল না, বিকেলের দিকেই আনছে। সে কি গা কাঁপিয়ে জ্বর। আমি তো তার সাথে তোমারে দেখেই অবাক। তবে যখন বলল তুমি তার ছোট বোন লাগো, আর চিন্তা হইল না। তবে ডাক্তার সাহেব অনেক চিন্তায় আছে, ওষুধ আনতে বাহিরে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না, কার কথা বলছেন আপনি? ওমা, মেয়ে কি বলে? যার সাথে আসলা তার এই চিনো না? যে তোমার ভাই, তার কথাই তোমার মনে নাই? আশ্চর্য। রোদসী এবার চুপ করে মহিলার দিকে তাকিয়ে থাকে। মহিলাটি জানায় তার নাম মিলি। তারপর সে বলে তাকে যেন মিলি খালা বলেই ডাকে এবং তিনি যে খাবারগুলো এনেছেন তা খেয়ে নিতে বলে। ডাক্তার সাহেব এসে চেক আপ করবে। রোদসী দেমনা করে খাবারটা নিল। মিলি খালা চলে যেতে রোদসী উঠে দাঁড়িয়ে রুমটা দেখল। ভালোই বড়, আর রুম দেখে মনে হচ্ছে কোনো মেয়ের ঘর। তাহলে মিলি খালা শুধু ডাক্তার সাহেবের কথা বলল কেন? এসব ভাবতে ভাবতে মাথায় টনটন ব্যথায় অনুভব করলো। রোদসী ফ্রেশ হয়ে এসে খাবার খেলো। তারপর ব্যাগ থেকে একটা শাড়ি বের করে পাল্টে বারান্দায় যেয়ে দাঁড়ালো। বাড়ির চারপাশে প্রাচীর করা, বোঝাই যাচ্ছে বাংলো টাইপ বাড়ি। আচ্ছা, বাড়িতে কেউ থাকে না নাকি? কিছু সময় পর রোদসী রুমের দরজায় নক করলো কেউ। রোদসী অলস্য ভাব নিয়ে দরজা খুলতে শব্দকে দেখে রোদসী একটু পিছনে ছিটকে এলো। এতে শব্দ বিব্রত হয়, তবে হাসার চেষ্টা করে বলে, হাই সিস্টার। রোদসীও হাসার চেষ্টা করে বলে, আপনি এখানে? আপনি আমাকে এখানে এনেছেন? কই, মিলি খালা তো আপনার কথা বললো না, বললো ডাক্তার সাহেব। আমি ভাবলাম কোনো বয়স্ক লোক হবে। রোদসীর কথার ধরন দেখে শব্দ হেসে উঠল, তারপর কোনো মতে হাসি চাপিয়ে বলে, কেন, বয়স্ক মানুষ হলে ভালো হতো। আর আমি বুঝি তোমাকে বিক্রি করে দেবো? শোনো মেয়ে, আগেই বলেছি তুমি আমার বোনের বয়সী, আর তোমাকে দেখে আমার বোনের কথাই মনে পড়েছে। গাড়িতে অসুস্থ হয়ে গিয়েছিলে, সেন্স ছিল না, উপায় না দেখে বাসায় নিয়ে এসেছি, তার বেশি কিছু নয়। আমার কোনো খারাপ মতলব নেই। রোদসী একটু বিব্রত বোধ করলো, চোখ নামিয়ে নিয়ে আবারও রুমে চোখ ঘুরিয়ে বলে, এটা তো মনে হয় কোনো মেয়ের রুম, মানে হয়তো আপনার বোনের রুম। এটাই আমাকে থাকতে দিলেন? ও থাকবে কোথায়? শব্দের মুখে কালো ছায়া নেমে এলো মনে হলো। সে পাশ কাটিয়ে রোদসীর রুমে ঢুকে ঔষধগুলো রাখতে রাখতে বলে, সেই নেই, তাই তোমাকে তার রুম দিলাম। ও বোন ছিল, আর তুমিও বোন। রোদসী হাসার চেষ্টা করলো। রোদসী শব্দের কথার কোনো কিছুই বোঝেনি। ছিল বলতে কি বোঝালো? শব্দ আবারও বলতে শুরু করলো, ঔষধগুলো খেয়ে নিও। রাতের তো খাবার খেয়েইছো, এখন ওষুধগুলো খেয়ে নাও। আর রাতে আবার জ্বর বাড়তে পারে। যদি কোনো সমস্যা হয় তাহলে ওই যে পাশের ল্যান্ডলাইন ফোন আছে, কল দিও। তোমার নাম কি জানি না তো, আর সাথে বোধহয় কোনো ফোনও নেই, তাই না? রোদসী নিজেকে সামলে বলে, আচ্ছা, খেয়ে নেব। একটু চুপ থেকে রোদসী তার নাম বলে, আমার নাম রোদসী তাবাসুম, আর আমার ফোন আমার সাথেই আছে, তবে সিম নেই। শব্দ বুঝে গেছে এমন ভাব করে মাথা নাড়ালো, তারপর জানালো, আমি কালকে নতুন সিম তুলে এনে দিব। এখন ওষুধগুলো খেয়ে চটপট ঘুম দাও। এই বলে চলে যেতে নিলে রোদসী শব্দকে ডাক দিয়ে তার পরিচয় জিজ্ঞেস করে। শব্দ হাসে, তারপর সে জানায়, আমি মুনিব শব্দ, পেশায় ডাক্তার বলতে কার্ডিওলজিস্ট বলতে পারো। ভয় পেতে হবে না, আমি যথেষ্ট ভদ্রলোক। তবে তোমার পরিচয় জানা হলো না। তুমি অসুস্থ, তাই প্রেশার দিব না। সুস্থ হও, তারপর না হয় একদিন জানা যাবে। এটা বলেই শব্দ রোদসীর রুম ত্যাগ করে।
শব্দ যেতে রোদসী বেডে যেয়ে বসে, কপালে উল্টো হাত ছোঁয়ায়। হ্যাঁ, জ্বর আছে, তবে সে খেয়াল করেনি। এইসব ভেবে উঠে এসে ঔষধগুলো খেয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। তার মাথায় এখন অন্য কিছু ঢুকছে না। বারবার শব্দের বোনের কথা জিজ্ঞেস করায় যে মলিন মুখটা দেখলো বারবার, তাই চোখের সামনে ভেসে উঠছে। কি ঘটেছে শব্দের বোনের সাথে, যার কারণে লোকটা তাকে বোনের জায়গা দিতে যাচ্ছে? তার থেকেও বড় কথা, একটা অপরিচিত মেয়েকে বাসায় এনে উঠালো। যদি রোদসীর খারাপ হতো বা তার খারাপ উদ্দেশ্য হতো? পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই। এসব ভাবতে হঠাৎ নিঃশ্বাস ত্যাগ করে চোখ বুজল, তলিয়ে গেল ঘুমের অতলে। ভাইয়া, আপুকে পেয়েছেন? না, লোক যাওয়ার আগেই বাস ছেড়ে দিয়েছে। রোদসী নামের কোনো টিকিট কাটা হয়নি। আর আর ওখানে অনেকগুলো বাস, কোনটা রেখে কোনটা খুঁজবো? আমি চট্টগ্রাম থেকে লোক লাগিয়েছি। যদি ওরা রোদসীকে কোথাও দেখতে পায় তাহলে আমাকে জানাবে। রুহিকে অত্যন্ত চিন্তিত দেখালো, আর উচ্ছ্বাসের অবস্থা পাগল প্রায়। বাসার বাকিরা এখনো স্তব্ধ। রোদসী প্রচন্ড শান্ত স্বভাবের মেয়ে, আর রুহি তার বিপরীত স্বভাবের। রোদসী যে এমন একটা বোকামি করবে কেউ কল্পনাও করেনি। তারপর বলো, কোথায় যাচ্ছিলে? রোদসী একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। তার রোদসীর মুখ দেখে আজ করতে পারল শব্দ, তাই শব্দ এই পরিস্থিতি এড়ানোর জন্য বলল, থাক, বলতে হবে না, কোনো এক সময় বলো। আমার আজকে আসতে দেরি হবে, দুটো অপারেশন আছে। রোদসী শুধু মাথা নাড়িয়ে আচ্ছা বলল। তা দেখে শব্দ হেসে বলে, তুমি অনেক চুপচাপ, তবে আমার বোন অনেক চঞ্চল ছিল। সে যাই হোক, শোনো, কিছু লাগলে মিলি খালাকে ডেকে নিও, সেই তোমার যত্ন নেবে। আর সাবধানে থেকো। আল্লাহ হাফিজ। রোদসী শব্দের পিছন পিছন হেঁটে দরজা পর্যন্ত যেয়ে শব্দকে বিদায় জানালো। তা দেখে শব্দ হাসলো। যাক, মেয়েটাকে যতটা শান্ত ভেবেছিল ততটা না, কেয়ারিং আছে বটে। রোদসী দরজা লাগিয়ে এসে নিজের রুমে বসলো। পুরো রুমে বার দুয়েক চোখ বুলিয়ে বারান্দায় যেয়ে বসে। বাড়ির আশেপাশে গাছ লাগানো, তাই বাড়িটা মোটামুটি ভালোই শান্ত দেখায়। রোদসী একটা গভীর নিঃশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে থাকে। পরিবেশটা অনুভব করে, আর মন জোরে জড়ো হয় নানা ভাবনা। রোদসীর এখন নিজেকে কেমন মুক্ত মনে হচ্ছে। উচ্ছ্বাস সারাদিন রোদসীকে সন্দেহ করত, এদিকে যাবে না, ওটা করবে না, ইত্যাদি ইত্যাদি। নিজের কোনো মত প্রকাশ করতেই পারত না। রোদসী ওই রকমের বন্দি জীবন কখনোই চায়নি। সে এমন দায়বদ্ধতার সম্পর্কে থাকতে চায় না। সে একটা সুস্থ সম্পর্ক নিয়ে বেঁচে থাকতে চায়, যেখানে থাকবে রোদসী আর উচ্ছ্বাস। আচ্ছা, উচ্ছ্বাস কি সবসময় এমন পাগলামি করবে, সন্দেহ করবে? সে তো এমন কোনো কাজ করেনি, তাহলে উচ্ছ্বাস রোদসীকে এত সন্দেহ কেন করে? রোদসী আমাদের মিথ্যা বলেছে। মানে? রোদসী চট্টগ্রাম যায়নি, আর না, ও সায়দাবাদ থেকে ফোন করেছিল। তাহলে ও ঢাকায় আছে? হয়তো। পাবো কি করে? জানি না। আমি বুঝি না, এত ভালোবাসার পরও মানুষ পালায় কেন। আর আমার কেন যেন মনে হচ্ছে ওকে কেউ এই বুদ্ধি দিয়েছে, কারণ ওর মাথায় এইসব চিন্তা এইসব চিন্তা আসবে না। আর ও পালানোর মতো মেয়ে না। ও কখনো একা কোথাও যায়নি। সেই মেয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, তা আমাদের সবার কাছে অবিশ্বাস্য। কথা হচ্ছিল উচ্ছ্বাস আর রেদওয়ানের সাথে, তবে বাসার সবাই এখানে উপস্থিত। এখানে সবার মুখে চিন্তার ছাপ থাকলেও একজনের মুখে আতঙ্কের ছাপ। মিসেস বিপাশা বেগম ঘামতে শুরু করেন। এমনিতে তার প্ল্যান মাফিক কাজ হয়নি, তারপরেও রোদসীকে পাওয়া যাচ্ছে না। তাহলে রোদসী গেল কোথায়? রাতের দিকে শব্দ যখন বাসায় ফিরল, তখন দেখল রোদসী তার জন্য এখনো খাবার নিয়ে বসে আছে। হয়তো খায়নি। ব্যাপারটা অনেক বছর পরে ঘটল। তার বোনও তার জন্য এমন অপেক্ষা করত। এখন আর কেউ করে না, তাই রাতে মন চাইলে খায়, না হলে সোজা ঘুমিয়ে পড়ে। শব্দ ডাইনিং টেবিলের দিকে একটু এগিয়ে গেল, তারপর রোদসীকে ডাক দিল। বাবাসু, এখনো বসে আছো কেন? রোদসী মুখ তুলে তাকালো। সে এখনো এতক্ষণ ঝিম মেরে বসে শব্দের জন্য অপেক্ষা করছিল। রোদসীর মুখ খোলার আগেই শব্দ আশপাশ পর্যবেক্ষণ করে বলে, কি ব্যাপার, তুমি রাতের খাবার এখনো খাওনি? তোমার না রাতে মেডিসিন আছে? হ্যাঁ, একা খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম আপনার জন্য অপেক্ষা করি, একসাথে খাবো।
আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। এ কথা শুনে শব্দ মনে মনে খুশি হলেও মুখে বলল, তুমি অসুস্থ তাবাসসুম, সুস্থ হলে তখন না হয় অপেক্ষা করতে সমস্যা ছিল না। এখন যে খাবার মেডিসিনের অনিয়ম করছো এগুলো কিন্তু ঠিক না। আচ্ছা, সে পরে দেখা যাবে, আপনি আগে যান তো, ফ্রেশ হয়ে আসুন। শব্দ আর কিছু না বলে হেসে রুমের দিকে চলে গেল। যাক, এখন না হয় বাসায় কেউ একজন অপেক্ষা করে বসে থাকবে, আর সেই তারায় বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে। এসব ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের দিকে চলে গেল। দেখতে দেখতে প্রায় 12টা দিন কেটে গেল। এখন রোদসী মোটামুটি আগের থেকে সুস্থ। জ্বরের সাথে শরীর কিছুটা দুর্বল ছিল, তাই সময় করে শব্দ রোদসীকে স্লাইন দিয়েছিল। রোদসী হাতের দিকে তাকালো। ক্যানেলা যে হাতে লাগানো ছিল সে হাত ফুলে আছে। কালকে রাতেই ক্যানেলা খুলেছে শব্দ। এতদিন শব্দের সাথে রোদসীর সম্পর্কটা প্রায় 5টা ভাই বোনের মতোই গড়ে উঠেছে। রোদসী বাইরে আকাশের দিকে তাকালো, তারপর বড় একটা নিঃশ্বাস টানল। এই ঘ্রাণটা তাকে টানে। গত রাতে বৃষ্টি হওয়ায় দারুণ আজকের ভোর এত সুন্দর। আশেপাশে কেমন একটা ঘ্রাণ, সাথে কোথাও যেন শিউলি ফুল ফুটেছে মনে হলো। রোদসীর সেই ঘ্রাণ ভেসে আসছে। আজকে সকাল সকালই রোদসীর ঘুম ভাঙে, আর আজকে যেহেতু সপ্তাহের শেষের দিন, শব্দ ও বাসায় তার নিজের হাতের কিছু রান্না করতে চায় রোদসী। রোদসী শখবশত বাবার বাড়ি রান্না করত, তবে বিয়ের পর উচ্ছ্বাস রুম থেকে বের হওয়া পছন্দ করত না, বিধায় ওই বাসায় কিছু রান্না করা হয়নি। শব্দও পছন্দ করে না, তারপর রোদসী ছিল অসুস্থ, তাই রোদসীও সাহস করে কিচেনে যাওয়ার নাম নেয়নি। তবে সবার আগে যেহেতু আজকে তার ঘুম ভেঙেছে, তাই সুযোগ হাতছাড়া না করে সে চলে যায় কিচেনে। আকাশটা এখনো মেঘলা, যে কোনো সময় মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা, তাই যেই ভাবা সেই কাজ। খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা আর গরুর মাংস কষা রান্না করে রুমে যেয়ে গোসল করে একটা সুন্দর দেখে শাড়ি পরে শব্দকে ডাক দেয়। শব্দ জানায় আসতে একটু লেট হবে, তার একজন বন্ধু আসবে, তাই সে ওয়েট করছে। রোদসী বলে, তাড়াতাড়ি নিচে আসতে, খাবার ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। এই বলে রোদসী নিচে নেমে এসে শাড়ির আঁচল কোমরে গুজে বাঙালি রমণীর মতো খাবার সাজাতে থাকে। কাজ প্রায় শেষের দিকে আসলে কলিং বেল বেজে ওঠে। রোদসী এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখে সে দরজা খুলতে এগিয়ে যায়। কে এসেছে তা না দেখেই দরজা খুলে দেয়। একটা 28 কি 29 বছর বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি বোধহয় রোদসীকে আশা করেনি যে এভাবে দরজা খুলে দেবে। ছেলেটি বিব্রত হয়, চোখ নামিয়ে নেয়। রোদসী নিজের দিকে তাকিয়ে থতমত খায়, তারপর কোমর থেকে শাড়ির আঁচল বের করে তা ডান কাঁধে উঠিয়ে নেয়। এর মধ্যে শব্দ উপস্থিত হয়। ছেলেটিকে দেখে শব্দ এগিয়ে আসে এবং রোদসীকে বলে ভিতরে চলে যেতে। তারপর ছেলেটিকে নিয়ে ড্রয়িং রুমে যেয়ে বসে। রোদসী কিছুক্ষণ দেমনা করে শব্দের কাছে যেয়ে খেতে আসতে জানায়। শব্দ মুখ তুলে রোদসীর দিকে তাকায়, তারপর বলে আসছি। খেতে বসে রোদসী জানতে পারে ছেলেটি শব্দের কলিগ সাইফ, তিনি কার্ডিওলজিস্ট। রোদসী কোনো আগ্রহ বোধ করল না, চুপচাপ যে নিজের রুমের দিকে চলে গেল। সাইফ এতক্ষণ রোদসীকে আর চোখে পর্যবেক্ষণ করছিল। রোদসী উঠে চলে গেলেই মুখ খুলে শব্দকে জিজ্ঞেস করে, মেয়েটা কে? শব্দ একটু হেসে পরিস্থিতি স্বাভাবিক করে বলে, মেয়েটা আমার বোন রোদসী তাবাসসুম। কখনো শুনিনি তো তোমার বোন আছে। ও কখনো বাসায় আসেনি, তাহলে শুনবে কি করে? সাইফ আর কথা বাড়ালো না। রান্না কেমন ছিল ভাইয়া? শব্দ অবাক হয়ে রোদসীর দিকে তাকায়, তারপর শুধালো, যেমন করে বলছিস মনে হচ্ছে তুই রান্না করেছিস। রোদসী শব্দের এমন কথা শুনে মিটমিট করে হাসে, তারপর বলে, হ্যাঁ, আমি রেঁধেছি। ভালো হয়েছে, তবে যদি কিছু হয়ে যেত। এখনো অসুস্থ তুই, সুস্থ হোসনি। কথাটি প্রচন্ড গম্ভীর হয়ে ঠান্ডা কণ্ঠে কথাটি বলল শব্দ রোদসীর দিকে তাকিয়ে। ওর এমন কথায় রোদসী মুখটা কাচুমাচু করে বলে, অনেকদিন হয় না রান্নাঘরে যাই না। আমি ভেবেছিলাম আমি রান্না যদি ভুলে যাই তা ভেবে রান্না করেছি। দেখো আমার কিছু হয়নি। এই বলে হাত বাড়িয়ে দেখানোর ভঙ্গি করে রোদসী বোকা বোকা হাসলো। শব্দ চোখ ছোট ছোট করে রোদসীর দিকে চাইল, তা দেখে রোদসীর হাসি আরো চওড়া হলো। শব্দ রোদসীর এমন বোকা হাসি দেখে সশব্দে হেসে দিল, আর তা দেখে রোদসীও হেসে দিল। ঝাঁ চকচকে সকাল। কালকে রাতে ঠিকমতো ঘুম হয়নি রোদসীর,
তাই শরীরটা ম্যাজ ম্যাজ করছে। কাল রাতে শব্দের সাথে রোদসীর তুমুল কথা কাটাকাটি হয়। শব্দ সেই থেকে রাগ করে রোদসীর সাথে কথা বলছে না। এই সমস্যার কারণ হলো শব্দ চায় রোদসী নতুন করে জীবন শুরু করুক, কিন্তু রোদসী সেটা চায় না। হয়তো মনে মনে এখনো উচ্ছ্বাসকে ভালোবাসে। রোদসী উঠে কিচেনে যায় এবং তার জন্য কড়া করে এক কাপ কফি বানায়। তা নিয়ে আবার রুমে যেয়ে বারান্দায় এসে বসে। কফি খেতে খেতে শব্দের সাথে পরিচয় হওয়ার থেকে এই পর্যন্ত সব ঘটনা একবার মনে করে, চোখ বুজে তারপর হতাশ নিঃশ্বাস ত্যাগ করে। মানুষের জীবন কত অদ্ভুত, তারও তাদের সাথে কিভাবে যেন জড়িয়ে যায়। শব্দ ভালো মানুষ, তবে জীবনে অনেক কষ্ট পেয়েছে। শব্দেরও সুন্দর একটা পরিবার ছিল, মা, বাবা, বোন এবং শব্দ। শব্দ যখন স্কুলে ভর্তি হয় তখন হঠাৎ একদিন শব্দের বাবা স্ট্রোক করে মারা যায়। সে শোক কাটিয়ে ওঠার আগে 18 দিনের মাথায় শব্দের মাও মারা যায়। রয়ে যায় শব্দ আর তার ছোট বোন। শব্দকে হোস্টেলে দিয়ে দেওয়া হয় আর বোন তার নানুমনির কাছে নিয়ে যায়। রোদসী আবারও চোখ খোলে। একটা মানুষ কতটা দুঃখ পেলে এমন শক্ত হতে পারে। শব্দের এমন ব্যক্তিত্ব রোদসীকে বারবারই মুগ্ধ করে। শব্দ যেন ধারালো কাঁচ, যা দেখাতো যায় সুন্দর, তবে ধরতে গেলে কেটে রক্ত গড়িয়ে পড়বে। রোদসী শব্দের বাসায় থাকার ঠিক 3 দিন পর রোদসী শব্দের রিডিং রুমের সামনে যেয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেমনা করে দরজায় নক করে। তাতে শব্দ দরজার দিকে তাকায়, রোদসীকে দেখে। সে হেসে ভিতরে আসার অনুমতি দেয়। তাই রোদসী গুটি গুটি পায়ে সামনে আসে। শব্দ চোখের রিডিং চশমাটা খুলে রেখে রোদসীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে? বলো। রোদসী পাশের চেয়ারে বসে, তারপর রুমটা ভালো মতো চোখ ঘুরিয়ে দেখে, তারপর বলে, বলো। আপনার সাথে কিছু কথা বলার আছে। বলো। আপনার আমার পরিচয় না জেনেই বাসায় জায়গা দিলেন, এটা কি ঠিক? তুমি অসুস্থ ছিলে, সাথে প্যানিক ছিলে। যেহেতু আমি একজন ডাক্তার, এইসব ব্যাপারগুলো আমার ভালোই আয়ত্তে আছে, তাই প্রেশারাইজ করিনি। দেখো, সুস্থ বোধ করতে এই প্রশ্নটা তুমি নিজেই করলে, তাই আমি এটাই চাচ্ছিলাম, আর তুমি সেটাই করলে। রোদসী হাঁপ ছাড়ে, তারপর বলতে শুরু করে, ভাইয়া, আমি বিবাহিত। শব্দ চকিতে রোদসীর দিকে তাকায়। তবু প্রথমে কিছু আঁচ করেছিল, এখন শিওর হলো আর কি। শব্দ নিজেকে সামলে বলে, তাহলে সে কোথায়, আর একাই বা কোথায় যাচ্ছিলে? প্রশ্নটা গম্ভীর অথচ সাবলীল শোনালো। রোদসী নিজেকে সামলে তারপর বলতে শুরু করে, মাহাদি আমার এক কাজিন রেদওয়ান ভাইয়ের বন্ধু। তাকে আমি ভাইয়ের বিয়ের সময় প্রথম দেখি, কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে প্রথম দেখাটাই একটা বাজে পরিস্থিতিতে হয়। এটুকু বলে রোদসী থামে আর শব্দ একটু নড়ে চড়ে বসে। রোদসী শব্দের দিকে চোখ তুলে তাকায়। তারপর থামলে যে? রোদসী একটু শ্বাস ভিতরে টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, তারপর আবারও বলতে শুরু করে, ওই পরিস্থিতিতে আমি মাহাদিকে ভুল বুঝি এবং এখানে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়। ও আমাকে বোঝাতে চায়, তবে আমি রাগ করে ওকে চড় দিতে বসি। আমার মনে হচ্ছিল ও নিজে ইচ্ছে করে কাজটা করেছে। কথাটা বলে আবারও নিচের দিকে তাকায় রোদসী। শব্দ হাত ছেড়ে পাল্টা প্রশ্ন করে, যদি কিছু মনে না করো, তাহলে আমি কি জানতে পারি সে কি করেছিল? বিয়ে বাড়ি কে কোথায় বুঝতে পারিনি। আমি আমার রুমে শাড়ি বদলাচ্ছিলাম, আমার কাজিনও ছিল সাথে। ওর শাড়ি পরা হয়ে গেলে ও চলে যায়। আমার আর দরজা লাগাতে খেয়াল ছিল না। আর মাহাদি আমাদের বাসায় নতুন এসেছিল, হয়তো ভুলবশত আমার রুমে এসে পড়েছিল, তাই আমি রাগ করে ওকে থাপ্পড় মেরে বসি। তারপর কি করলো জানি না, তার পরের দিন বাবা জোর করে ওর সাথে বিয়ে দিয়ে দেয়। তারপর মাহাদি তাদের বাসায় নিয়ে যায়। থাকলাম, তবুও কারোর সাথে মেশা পছন্দ করতো না, তাই আমি কারোর সাথে মিশতাম না, দেবর ননদের সাথেও না। তারপর ও সন্দেহ দিন দিন বেড়েই চলেছে, মারধর তো আছেই। ধীরে ধীরে মেনে নিতে চেয়েছিলাম, তবে ওর দিন দিন এমন পাগলামি, পজিটিভনেস আমার মনে অনেক ভয় তৈরি করছিল। আমার মনে হতো ওর কোথাও সমস্যা আছে, ওর ডাক্তার দেখানো উচিত, ওর মানসিক সমস্যা আছে। তারপর সৎমা আছে একজন, কিন্তু ও পছন্দ করতো না তাকে, আর না কথা বলতো, আমাকেও কথা বলতে দিত না। ও টোটালি রুম থেকেই বের হতে দিত না। আবার দিন দিন ভয় বেরিয়েই চলেছিল, তাই ওর সৎমায়ের বুদ্ধিতে আমি পালিয়ে আসি। রোদসী এক নাগাড়ে এতগুলো কথা বলে থামল।
শব্দ রোদসীর দিকে তাকিয়েছিল। রোদসীকে কেমন অস্থির দেখালো। শব্দ কিছুক্ষণ পর, আর তুমি তার বুদ্ধিতে পালিয়ে গেলে? যদি তিনি একটা খারাপ চক্রান্ত করতো, বা তুমি যেখানে যাচ্ছ সেখানে খারাপ কিছু হতো, বা তারা লোকই খারাপ, তখন নিজেকে মাফ করতে পারতে তো? এটুকু বলেই শব্দ থামলো। রোদসী অবাক হয়ে তাকালো। আসলে তার এসব কিছু ভাবা হয়নি। সে যদি যেত আর এই কথাগুলো সত্যি হতো তাহলে ভাবতেই রোদসীর শরীরে কাঁটা দিয়ে উঠল। শব্দ আবারও বলতে শুরু করলো, তুমি বুঝেছো তোমার স্বামী অসুস্থ, তাহলে তাকে ডাক্তার না দেখিয়ে তুমি পালিয়ে এলে। এটা কি ঠিক হলো? আসলে এটা কি কোনো স্ত্রীর দায়িত্বে নয় যে অসুস্থ স্বামীকে সেবা না করে পালিয়ে এসেছো? আচ্ছা, তাও বুঝলাম। এখন তুমি বলো, তার কাছে ফিরে যেতে চাও? রোদসীকে আতঙ্কিত দেখালো। সে চকিতে জবাব দিল, না, আমি তার কাছে ফিরতে চাই না। আমি মানছি পালানো উচিত হয়নি, তবে এখন ফিরে গেলে সে আমাকে মেরে ফেলবে। আচ্ছা, বুঝলাম। তাহলে ভবিষ্যতের কথা কি ভাবলে? মানে? এই যে নতুন করে শুরু করবে কিনা বা কিছু? রোদসী জবাব দিল না। চুপচাপ বসে রইল কিছু সময়। তারপর সময় নিয়ে শব্দের মুখের দিকে চাইল সাহস করে। প্রশ্ন রাখে শব্দের কাছে, আপনি আপনার বোনের কথা এখনো বলেননি। শব্দ হাসলো। মেয়েটা কথা ঘোরাতে চাইছে, তাই কথা না বাড়িয়ে সে জবাব দেয়, সে অনেক বড় কাহিনী। তোমাকে দেখলেই আমার বোনের কথা মনে পড়ে। ওই যে তোমার থুতনির তিলটা, বাসে প্রথম দেখেই সর্বপ্রথম আমার শ্রেয়ার কথা মনে পড়ে। এক সেকেন্ডে মনে হলো আমি আমার বোন শ্রেয়াকেই দেখছি। এটুকু বলে শব্দ থামে। রোদসী অনেক অবাক হয়। উচ্ছ্বাসও রোদসীর এই থুতনির তিলটা অনেক পছন্দ করে, আর এখানে আরেকজন তার বোনের সাথে মিল পেল। হঠাৎ নিঃশ্বাস ত্যাগ করে আবারও শব্দের দিকে তাকালো। শ্রেয়া আমার 4 বছরের ছোট। বাবা মা মারা যাওয়ার পর আমি হোস্টেল আর নানুমণির কাছেই বেড়ে ওঠা। ওর ইচ্ছে ছিল অনেক বড় ফ্যাশন ডিজাইনার হবে। আমরাও মানা করিনি, উৎসাহিত করতাম। তারপর দিন আমাদের ভালোই কাটতে লাগলো। হঠাৎ একদিন শুনি শ্রেয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি কেবল ডাক্তার হয়েছি। আমার চোখের সামনে এই প্রথম মৃত্যু দেখলাম। জানো কার? আমার বোনের। সে কি করুণ দৃশ্য! রিপোর্ট বের হলো, শি ইজ গ্যাং রেপড। ফাইলটার দিকে আমি তাকিয়েই ছিলাম। পরে জানতে পারলাম এমনি পাবলিক ট্রান্সপোর্টে এই সর্বনাশটা করলো। আমার জীবনের মা বাবার দেওয়া শেষ চিহ্নটুকু আমি হারিয়ে ফেললাম। কেস ফাইল থেকে কোর্ট পর্যন্ত সব করলাম, তাও কিছু হলো না। হার মেনে নিলাম। কি করব বলো? এদেশের আইন আছে? সেই দিন বাসে তোমাকে প্রথম দেখে আমার শ্রেয়ার কথা মনে পড়লো। আমি ভয় পেয়েছিলাম, আর তোমার মুখেও আতঙ্ক ছিল। তাই আমার মনে হচ্ছিল আবার ইতিহাস পুনরাবৃত্তি হবে। তাই ভয় কাটানোর জন্য তোমার সাথে কথা বলতে চেষ্টা করছিলাম। কিছুক্ষণ বাদে যখন তুমি প্যানিক অ্যাটাক করো, আমি ভীষণ ভয় পেয়ে যাই। তারপর তুমি অজ্ঞান হলে আমার ভীষণ চিন্তা হয়। যখন তোমার হাত ধরি দেখি তোমার জ্বর এসেছে, তাই কিছু না ভেবেই বাসায় নিয়ে আসি। আর তুমি বললে না যে যদি তোমার উদ্দেশ্য খারাপ হয়, তাহলে আমি বলবো বোনেরা কখনো ভাইয়ের কাছে খারাপ হয় না। তোমার মাঝে আমি আমার শ্রেয়াকে খুঁজে পেয়েছি, তাই আমি এত কিছু ভাবি না। এক নাগারে কথাগুলো বলে শব্দ থামলো। রোদসীর চোখ থেকে পানি ঝরছে, যা দেখে শব্দ আলতো হেসে উঠে দাঁড়িয়ে রোদসীর মাথায় হাত রেখে বলে, এত নরম হলে হয় না তাবাস্তুম। নিজেকে শক্ত করে গড়ে তোলো, নিজেকে সময় দাও। আমি রুমে যাচ্ছি। এ বলে শব্দ নিজের রুমের দিকে চলে যায়। আর রোদসী মুখ তুলে শব্দকে দেখে। একটা মানুষ কতটা শক্ত হলে কারোর সাথে এভাবে ইমোশনাল ছাড়া শক্ত কণ্ঠে এভাবে সব বলতে পারে। রোদসী শব্দকে যতবার দেখে ততবার অবাক হয়। মিলি খালার ডাকে রোদসীর ভাবনা থেকে বেরিয়ে আসে। রোদসী মিলি খালাকে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। মিলি খালা জানায় শব্দ রোদসীকে রেডি হয়ে নিচে যেতে বলেছে। এতে রোদসী অবাক হয়। রেডি হওয়ার কি আছে? তাও মিলি খালাকে ঠিক আছে বলে বিদায় করে নিজেও শাড়ি আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। রেডি হয়ে নিচে নেমে দেখে সাইফ এসেছে। শব্দ সাইফের পাশে বসে আছে। রোদসী নিচে নামতেই সাইফ কেমন অদ্ভুত চোখে তাকালো। রোদসী কেমন কেমন অদ্ভুত হলো, তবু কিছু না বলে শব্দকে প্রশ্ন করে, ডেকেছিলি ভাইয়া? কিছু বলবে? হ্যাঁ বস। রোদসী বসলো। শব্দের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল।
শব্দের মুখ পানে, তবে শব্দ কিছু না বলে আবারও সাইফের সাথে কথা বলতে মত্ত হলো। তাই রোদসী বিরক্তিতে মুখ নামিয়ে চুপচাপ বসেছিল। কিছুক্ষণ বাদে শব্দ বলে তাদের জন্য নাস্তা নিয়ে আসতে, আর সাইফের জন্য চা, আর শব্দের জন্য কফি বানিয়ে আনতে। রোদসী উঠে চলে গেল। কিচেনে আগে থেকেই নীলি খালা উপস্থিত ছিল। রোদসী দাঁড়িয়ে চা এবং কফি বানাতে লাগলো। নীলি খালা আগে থেকেই নাস্তা তৈরি করে রেখেছিল, তাই আর বানাতে হলো না। সবকিছু সাজিয়ে আবারও ড্রয়িং রুমে এসে শব্দকে কফি আর সাইফকে চা দিল। সাইফ চা নেওয়ার সময় কেমন মুচকি হাসলো। তার রোদসীর ভালো লাগলো না, তবে ভাইয়ের বন্ধু বলে তেমন কোনো প্রতিক্রিয়া করলো না। তারপর রোদসী শব্দের পাশেই বসে পড়ল। শব্দ কফি খেতে খেতে রোদসীকে রুমে চলে যেতে বলল। রোদসী উঠে রুমে এসে সোজাসুজি বিছানায় শুয়ে পড়ল। আজকাল কেমন একটুতেই হাঁপিয়ে ওঠে রোদসী। মন মেজাজ কেমন খারাপ হয়ে যায়। ডাক্তার দেখাতে হবে, কিন্তু তার জন্য বাহিরে যেতে হবে, যা রোদসী চায় না। এসব ভেবেই রোদসী বড় একটি নিঃশ্বাস টেনে চোখ বোঝে। ভাইয়া, উচ্ছ্বাস দরজার দিকে তাকায়। উদয় দাঁড়িয়ে আছে তার ঘরের সামনে। উদয় ঘরে এসে ডিভানে বসে তারপর সাহস করে বলে, কি হাল করে রেখেছ নিজে? সে খেয়াল আছে? অফিসেও যাচ্ছ না, ব্যবসা লাটে উঠবে। সবাই তো রোদসীকে খুঁজছে, তবুও তুমি পাগলামি কেন করছো? উচ্ছ্বাস উচ্চ স্বরে হাসলো। হেসে বলে, যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি করে খুঁজবো? তাকে পাবি না। মুখটা কেমন অসহায় দেখালো। তারপর কেমন কণ্ঠে উদয়কে প্রশ্ন করে, আচ্ছা আচ্ছা, আমি কি অনেক খারাপ? আমার দোষ, আমি ওকে বেশি ভালোবাসতাম, এটাই? এই কারণে ও আমাকে ছেড়ে চলে যাবে? বল বল, তুই কই? তোরা তো ছেড়ে গেলি না। উদয় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। তা দেখে উচ্ছ্বাস আবারও হেসে উঠল। উদয়ের ভাইয়ের জন্য খারাপ লাগলো। কিছুটা সাহস করে উচ্ছ্বাসকে বলে, ভাইয়া, তোমার চেক আপ করানো উচিত। তুই তুই কি কি বলতে চাইছিস? তুই কি বলতে চাইছিস? আমি 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 আসলেই মানসিক রোগী, পাগল। সেটা বলছি না, তুমি নিজের দিকে খেয়াল করছো না, তাই একবার মেডিকেল চেক আপ করো। আর অফিসে বসবে। আমি এত কিছু সামলাতে পারবো না, আমি কিছু জানি না, তুমি এটাই করবে। এই বলে উদয় চলে যায়, আর উচ্ছ্বাস ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। উদয় আর রুহির বিয়ে ঠিক করা হয়েছে। রুহি রোদসীকে ছাড়া বিয়ে করবে না। যতদিন না রোদসীর খোঁজ পাওয়া যায় ততদিন বিয়েও হবে না। তাই রোদসীকে এখনো সবাই খুঁজে চলেছে। আদৌ রোদসী কোথায় আছে কেউ জানে না। একমাত্র তার জন্য রোদসী পালালো, আর এই কারণে ছোট ভাইয়ের বিয়েটাও আটকে আছে। উচ্ছ্বাস হতাশ নিঃশ্বাস ত্যাগ করে চোখ বুঝলো, আর ভাবলো আসলেই তার ডাক্তার দেখানো উচিত। সে পাগল হয়ে গেছে। সাইফ তোমাকে পছন্দ করে, তোমাকে বিয়ে করতে চায়। আমি বলেছি তোর থেকে মতামত নিয়ে জানাবো। হোয়াট? চেঁচিয়ে উঠল রোদসী। তারপর রাগী কণ্ঠে বলল, কি যাতা বলছো এসব ভাইয়া? তুমি ওনাকে বলনি যে আমি বিবাহিত, আর তুমি এই প্রস্তাব রাখলে কি করে? মাহাদির সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি। মাহাদি জানতে পারলে কি হবে জানো তুমি? আর তুমি কি পাগলামি শুরু করেছো? তুমি ঠিক আছো? আমি ঠিকই আছি। আমি চাই তুই নতুন করে জীবন শুরু কর, না হলে মাহাদির কাছে ফিরে যা। আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, আর পালানোর পরে এখন আমাকে পাগলের মতো খুঁজছে। এখন যদি আমি ফিরে যাই, মাহাদি আমাকে মেরেই ফেলবে। তুমি কি চাও আমি ফিরে যাই? তাহলে কি করবি? এভাবেই থাকবি? লোকজন কি ভালো বলে? ভাইয়া, আমি তোমার বাসায় থাকি, খাই, এতে অন্য মানুষের বলা বলি বা কথায় আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার কলিগকে না করে দেবে। আমি এইসব পছন্দ করি না, আর বাড়াবাড়ি করলে আমি এখান থেকেও চলে যাব। কোথায় যাবি? কোথাও যাবার জায়গা আছে? সেই প্রথম থেকে তো এখানে ঘাপটি মেরে থাকছিস। তুই এখান থেকে বের হলেই তোর মাহাদি তোকে পেয়ে যাবে। তারপর কি হবে তা আমার ভাবনারও বাহিরে। তুই তো জানিস তোর স্বামী কেমন। রোদসীকে ভীত দেখালো। ঠিক তবুও রোদসী তার মতামত থেকে নড়ল না। রোদসী এমন অটল সিদ্ধান্তে শব্দ মনে মনে খুশি হলো, তবে মুখে কিছু না বলে স্থান ত্যাগ করলো। আপুর কোনো খোঁজ পেলে উদয়? উদয়ের মুখ চিন্তিত দেখালো। তারপর উত্তর করলো, না খুঁজছি। রুচি এমন বোকামো করবে তা আমার কল্পনাতেও আসেনি। এভাবে কেউ পালায়? আল্লাহ জানে কোথায় আছে, কি অবস্থায় আছে।
রুহি উদয়ের মুখের দিকে তাকিয়েছিল। আসলে আপু এত বড় গাধামি কিভাবে করলো? ভাইয়া আসবো? উদয় দরজার দিকে তাকালো। বৃষ্টি দাঁড়িয়ে আছে। এত রাতে বৃষ্টিকে দেখে উদয় অবাক হলো। চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো। 12টা বাজতে চলেছে। কিঞ্চিত চিন্তিত হয়ে আসতে বলল। বৃষ্টিকে কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল কোনো ব্যাপার নিয়ে ভয় পেয়েছে অথবা চিন্তিত। বৃষ্টি ঘরে এসে দরজা লাগিয়ে উদয়ের কাছে ডিভানে বসে। উদয় অবাকের পর অবাক হয়। বৃষ্টির সাথে তার সম্পর্ক অত ভালো নয়, তাহলে হুট করে এমন ব্যবহার করছে কেন? উদয় তা মেলাতে পারল না। তবুও নিজেকে শান্ত করে বৃষ্টিকে শুধায়, কি হয়েছে? তোকে এমন লাগছে কেন? বৃষ্টি তাকে বলল সে যা বলছে তা যেন শোনে, আর তা যেন উচ্ছ্বাস ভাইকে না বলে, তাহলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস করবে? কি যা তা বলছিস? উদয়ের মাথায় ঢুকছিল না বৃষ্টি কিসের ব্যাপারে বলছে। এবার বৃষ্টি একটু নড়ে চড়ে বসে বলে, ভাবিকে মা পালাতে সাহায্য করেছে। উদয় চমকে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি মাথা নাড়িয়ে আবারও বলতে শুরু করে, আমি মাত্রই মাকে কারোর সাথে কথা বলতে শুনেছি। তিনি কাকে যেন বলছিল। মেয়েটাকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করলাম। নাম হলো পালিয়েছে। তবে লাভ কি হলো? তোদের কাছে তো যাইনি। কি জানি কোথায় গেল। আমার ভীষণ ভয় করছে। উচ্ছ্বাস বা বাড়ির কেউ এ ব্যাপারে জানলে আমাকে আস্ত রাখবে না। মেয়েটা যে কই গেল, আদৌ বেঁচে আছে কিনা তাও জানি না। উদয়ের মুখ শক্ত হয়ে উঠল। ঘরের মধ্যে কালসাপ পুষেছে। উদয় দাঁড়িয়ে যায় তা দেখে বৃষ্টিও তাড়াহুড়ো করে দাঁড়ায় এবং বলে, ভাইয়া মাথা ঠান্ডা করো। ভুল করে কোনো স্টেপ নিয়ে ফেললেই আমাদেরই ক্ষতি। উনি যা করেছে তার ফাঁদে তাকেই ফেলতে হবে, আর ভাইকে জানানো যাবে না। আর ভাইকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। উদয় ব্যাপারটা বুঝলো। বৃষ্টি মন্দ বলেনি। যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। প্রদোষী কোথায় আছে তা খুঁজতে হবে, আর ভাইকেও ডাক্তার দেখিয়ে সুস্থ করতে হবে। ভাইয়া, কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে। উদয় অবাক হয়ে তাকালো। উষা কেবল পানি মুখে দিয়েছিল। ছিটকে বেরিয়ে পড়ল বৃষ্টির ওপর। বৃষ্টির রিয়াকশনও ছিল ভূত দেখার মতো। উচ্ছ্বাস সবার রিয়াকশন দেখে বিরক্ত বোধ করলো। এতে এমন রিয়াকশন নেওয়ার কি আছে? উদয় ভাইকে ভালো করে দেখে। বোনের দিকে তাকিয়ে বলে, আমি যা শুনেছি তোরাও তাই শুনেছিস? বৃষ্টি আর উষা বোকার মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। ওদের এমন কর্মকাণ্ড দেখে উচ্ছ্বাস ওখান থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। দরজা লাগানোর শব্দ শুনে মিসেস বিপাশা চমকে তাকায়। উদয়কে দরজা লাগাতে দেখে কিঞ্চিত বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে, কি হয়েছে কি? তুই আমার রুমের কি করছিস? আর দরজা লাগালি কেন? হয়েছে তো অনেক কিছুই, তার আগে বলো তুমি কি চাও? এটা বলে পুরো রুমে চোখ বুলিয়ে বিছানায় আচ্ছোয়া হয়ে বসলো উদয়। তা দেখে রেগে উঠল মিসেস বিপাশা বেগম। হচ্ছে কি উদয়? হঠাৎ করে এসেছো, ভালো কথা। এইসব কি কাণ্ড? আর কি চাই? বলতে কি চাইছিস? সেটা তো তুমি জানো। দেখো, আমি ঠান্ডাভাবে ব্যাপারটা মেটাতে চাচ্ছি। তবে এটা ভাইয়ার কানে গেলে কি কি ভয়ঙ্কর কাণ্ড হবে তা আমার থেকে তুমি ভালো জানো। কাঁধ উঠিয়ে কথা বলে গাছাড়া ভাব নিয়ে উঠে বসলো উদয়। মিসেস বিপাশা বেগম ভিতরে ভিতরে চমকে ওঠে। উদয় কিসের ব্যাপারে বলছে? সব জেনে গেছে, কিন্তু জানলো কি করে? এসব ভাবতে ভাবতে মিসেস বিপাশা বেগম ঘেমে একাকার। উদয় তা দেখে হাসলো। তারপর মিসেস বিপাশা বেগমের সামনে এসে বসে। ভালোই ভালোই বলো, রোদসী কোথায়? আর ওকে পালাতে সাহায্য করেছো কেন? কি কারণে? আমি জানি না ওই মেয়ে কোথায়। সত্যি বলছি। আবারও জিজ্ঞাসা করছি, ভালোই ভালোই বলো, রোদসী কোথায়? ভাইয়া আসলে কিন্তু আমার মতো ভালো মানুষই ব্যবহার করে জিজ্ঞাসা করবে না। আমি সত্যি বলছি, ও কোথায় আমি জানি না। বলেই মিসেস বিপাশা বেগম কান্না করে দিলেন। তাহলে ওকে পালাতে সাহায্য করেছো কেন? কারণ কি? আর কোথায় পাঠাতে চেয়েছিলে? বলো কোথায়? আমি ওকে সাহায্য করিনি। পথের কাঁটা সরিয়েছি শুধুমাত্র। আমি তো চেয়েছিলাম পতিতালয়ে পাঠাতে। সেখান থেকে ও আর আসতে পারতো না। কিন্তু ভাগ্যবশত রোদসী ওখানেও যায়নি। এই কথা শুনে উদয়ের মাথায় রক্ত উঠে যায়। রক্তচোখ নিয়ে বিপাশা বেগমের দিকে তাকিয়ে বলে, কেন চাচি? ও কি ক্ষতি করেছে? ও
ও বুঝেছি, ও তোমার সতীনের ছেলে আর ছেলের বউয়ের জন্য, নাকি সম্পত্তির জন্য? তার জন্য এমন কাজ করবে? রোদসীর জায়গায় একবার বৃষ্টিকে ভাবো তো। বিপাশা বেগম চমকে তাকালো উদয়ের দিকে। তা দেখে উদয় হাসলো। কি এখন ভাবতে বুক কেঁপে উঠছে? নিজের মেয়ের কথা শুনে এমন লাগছে। রোদসীও তো কারোর মেয়ে। আচ্ছা চাচি, মানুষ খারাপ হতে পারে, কিন্তু মায়েরা তো খারাপ হয় না। তাহলে তুমি এমন করলে কেন? ঠিক আছে, ও তোমার দেয়া ঠিকানার ওখানে যায়নি, তাহলে এখন কোথায় রোদসী? আদৌ ঠিক আছে কিনা তার কি গ্যারান্টি আছে? বা ও ভালো কোথাও আছে? উদয় ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। তা দেখে বিপাশা বেগম শব্দ করে কান্না করে দিয়ে বলে, বাবা, আমাকে মাফ করে দে। আমি সত্যি এমনটা করতে চাইনি। সম্পত্তির লোভে কি থেকে কি করে ফেলেছি আমি বুঝতে পারিনি। আমায় মাফ করে দে বাবা। ক্ষমা করব তোমাকে? আর লোভ এগুলো করে কি পেলে? সবাই যখন জানবে, সবার ঘৃণা নিয়ে বাঁচতে পারবে তো? আর বৃষ্টি, ওর চোখে চোখ রাখতে পারবে তো? মিসেস বিপাশা বেগম কেমন যেন করে উঠলেন। মুখটা পানসুটে বর্ণ দেখালো, ঘামতে লাগলেন। উদয় তার মুখ দেখে থামলো, কিন্তু বিপাশা বেগম আর কিছু দেখতে পেলেন না। তারপর সব অন্ধকার। ডাক্তার, চাচির কি অবস্থা? ডক্টর মুনিফ শব্দ মাত্রই অপারেশন থিয়েটার থেকে বের হতে উদয় শব্দকে উদ্দেশ্য করে প্রশ্নটি করল। শব্দ আশেপাশে তাকিয়ে বলল, আমরা আমাদের চেষ্টা করেছি। উনি কিছুদিন যাবৎ অনেক চিন্তায় ছিলেন, তাই ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল, সাথে স্ট্রোকও করেছে। এখন সময় বলে দেবে কি হবে। আমাদের হাতে কিছুই নেই। এক্সকিউজ মি। দূরে বৃষ্টি দাঁড়িয়ে সব শুনছিল। উষাও তার একপাশে বসেছিল। শব্দের কথা শুনে বৃষ্টির কান্না বেড়ে গেল। উষা বৃষ্টিকে ধরে বসে ভাইয়ের মুখের দিকে তাকালো। উদয়ের মুখেও চিন্তার ভাঁজ। সময়ের সাথে সাথে মিসেস বিপাশা বেগমের অবস্থা আরো বেগতিক হতে লাগলো। এতে সবাই চিন্তিত হয়ে উঠেছে। তবে উচ্ছ্বাসও মাঝে মাঝে হসপিটালে এসে সবকিছু দেখে যাচ্ছে। বাকি সব কার্যক্রমের ভার পড়েছে উদয়ের ওপর। রাশেদ সাহেব হসপিটালে এসে বিপাশা বেগমের এই অবস্থার কারণ জিজ্ঞেস করলে উদয় জানায়, চাচির কাছে গিয়েছিলাম, কিছু কথা ছিল, কিন্তু সব কথা বলতে পারি। তারপর হঠাৎই কেমন যেন দেখালো ওনাকে। হঠাৎ করে শরীরের রং বিবর্ণ হয়ে উঠল, তারপরই জ্ঞান হারালো। আমি সবাইকে ডাকার পর হসপিটালে নিয়ে আসি। রাশেদ সাহেব শুনলেন, কিন্তু কিছু বললেন না। তাই উদয় আর কিছু বলেনি। রোদসীকে নিয়ে যে কথা হয়েছে তা সবার থেকে চাপিয়ে গেছে উদয়। সে চায় না এই ব্যাপারটা আরো জল ঘোলাটে হোক। সমস্যার এমনি অন্ত নেই। এই ব্যাপারে উচ্ছ্বাস জানলে কোনো না কোনো কাণ্ড ঘটবেই। তাই উদয় চায় আপাতত এই টপিকটা অফ রাখতে। ডক্টর, আসবো? শব্দ চোখ তুলে তাকায়। দরজায় উচ্ছ্বাস দাঁড়িয়ে আছে। শব্দ সামান্য হেসে মাথা নাড়িয়ে জবাব করে, ভিতরে আসুন। উচ্ছ্বাস এসে সামনের চেয়ারে বসে শব্দের দিকে তাকায়। তারপর কিছু সময় নিয়ে প্রশ্ন করে, আমি আগেই বলেছি আমাদের হাতে কিছু নেই। তারপর বলেন আপনার কি অবস্থা। এটা বলেই শব্দ হেসে ওঠে। সাথে উচ্ছ্বাসও হেসে ওঠে জবাব দেয়, ভালোই প্রফেশনালের মতো ব্যবহার শিখেছিস দেখছি। ফর্মালিটিস, তাই না? ভালোই। তা বল, এই নাটকে কেন? নাটক না বন্ধু, কলেজের পর ওভাবে আর দেখা হলো কোথায়। তুই ব্যস্ত ভার্সিটি আর আমি মেডিকেল। তা বল, তোর কি খবর? দিনকাল কেমন যায়? এই তো আছি, ডাক্তার দেখাচ্ছি, আবারও সমস্যা দেখা দিচ্ছে। অ্যাংজাইটি, অ্যাঙ্গার ইস্যু? হ্যাঁ, আবারও বেড়েছে। উচ্ছ্বাসের মুখটা পানসুটে দেখালো। তা দেখে শব্দ উঠে বসে জিজ্ঞেস করে, তুই কি আমার থেকে কিছু লুকোচ্ছিস? কি হয়েছে খুলে বলতো। উচ্ছ্বাস কিয়ক্ষণ সময় নিল, তারপর জবাব দিল, আমি বিয়ে করেছি। গ্রেট, কংগ্রেচুলেশন। বাট আমার এই সমস্যার কারণে বউ আমাকে ভয় পেত। পেতো বলতে এখন পায় না? পাবো কি করে, সে তো পালিয়েছে। মানে কি? ও আমাকে অনেক ভয় পেত। আর আমি তো জানিস কেমন, রাগ উঠলে কন্ট্রোল করতে পারি না। তারপরে
ইনসিকিওর ফিল হতো, তাই তাই ওকে কোথাও যেতেও দিতাম না, কারোর সাথে মিশতে দিতাম না। তাই ও নিজেও আমার থেকে গুটিয়ে নিতে শুরু করে। আর একদিন দুম করে হঠাৎ পালিয়ে গেল। কোথায় গেল খুঁজেই পেলাম না। খুঁজছি এখনো, আর ভাবলাম ডাক্তারও দেখিয়ে নি। আচ্ছা, বুঝলাম। ডাক্তার কি বলল? মেডিসিন চলবে, আর অনিয়ম করা যাবে না। তাই কর তাহলে। তুই একটু কেবিনে বস, আমি বিপাশা আন্টির রুম থেকে ঘুরে আসি। উচ্ছ্বাস কোনো জবাব না দিয়ে শুধু মাথা নাড়ল। শব্দ চলে গেল আর উচ্ছ্বাস ভাবতে লাগলো পৃথিবী আসলেই গোল। শব্দের সাথে উচ্ছ্বাসের হোস্টেল লাইফ শুরু। কলেজ পর্যন্ত একসাথেই ছিল, তারপর দুইজন দুই দিকে, উচ্ছ্বাস ভার্সিটি আর শব্দ মেডিকেল। তারপর থেকে যে যার মতো ব্যস্ততায় ভালো যোগাযোগ ছিল না। গতকালই হঠাৎ উচ্ছ্বাসের সাথে শব্দের দেখা হয়। দুজনেই অবাক হয়, জীবনটা কত অদ্ভুত। আচ্ছা, এমন করে যদি হঠাৎ একদিন রোদসীর সাথে দেখা হয় কেমন হবে? রোদসী কি আবারও চলে যাবে? এসব ভেবে উচ্ছ্বাস দীর্ঘশ্বাস ত্যাগ করে। পেশেন্টের কি অবস্থা? উন্নতি হচ্ছে নাকি? শব্দ একটা মিষ্টি নারী কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকায়। একটা 19 বছর বয়সী মেয়ে উত্তরের আশায় উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে শব্দের মুখের দিকে। শব্দ আশেপাশে তাকিয়ে দেখলো বৃষ্টি একটা চেয়ারে বসে আছে, সাথে একটি ছেলে। বৃষ্টির বর হয়তো। শুনেছে উচ্ছ্বাসের সৎ বোনের বিয়ে হয়েছে। শব্দ চোখ ফিরে আবারও মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? কার আপডেট জানতে চাইছেন? প্রচন্ড কাটকাট শোনালো জবাবটা। মেয়েটিও এমন আশা করেনি, তবে সে শুনেছে যে ডাক্তার সাহেবের ব্যবহার কেমন রুড ক্যারেক্টার হয়। এখন দেখেও নিল। তবুও মেয়েটি নিজেকে সামলে শব্দের চোখে চোখ রেখে বলল, আমি উষা, আর যার কেবিন থেকে চেক আপ করে বের হলেন, আমি ওনার কথা জিজ্ঞেস করলাম। সে আমার চাচি হয়। ওহো, এবার চিনেছি। তুমি তাহলে উচ্ছ্বাসের কাজিন, এম আই রাইট? মিস হোয়াট এভার। ওনার কোনো উন্নতি দেখছি না। এবার সরো, আমার অনেক কাজ পড়ে আছে। উষা অবাক হয়ে তাকালো শব্দের দিকে। তাকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে লোকটা। এ নাকি দায়িত্বশীল ডক্টর। উষা মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে শব্দ যাওয়ার জায়গা করে দেয়। শব্দ প্রস্থান করে আর উষা তার অদৃশ্য হওয়া পর্যন্ত তাকিয়ে তা দেখতে থাকে। শব্দ চলে গেলে চোখ ঘুরিয়ে অদূরে বেঞ্চে বসে থাকা বৃষ্টির দিকে তাকায়। একদিনের মুখটা কেমন শুকিয়ে গেছে। উষা হেঁটে বৃষ্টির কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টিও মুখ তুলে উষার দিকে তাকালো। উষার বুক মুচড়ে উঠল। উষা বৃষ্টির পাশে বসলো। বৃষ্টি এতক্ষণে জিজ্ঞেস করলো, ডাক্তার কি বলল? শব্দের কথা শুনে উষা মুখ বাঁকালো। এত বদ ঠিকমতো আপডেটই জানালো না। বৃষ্টি উষাকে ধাক্কা দিয়ে আবারও একই কথা জিজ্ঞেস করলো। কি বলছি না কেন আপু? অবস্থা আগের মতোই, উন্নতি হচ্ছে না। উত্তরে এমন কিছুই আসবে জানতো, তবু মুখে অন্ধকার নামলো বৃষ্টির। তা দেখে খারাপ লাগলো উষার। হাত বাড়িয়ে বৃষ্টির হাতের উপর রাখলো, ভরসা দেখার চেষ্টা করলো। হতাশা নিঃশ্বাস ত্যাগ করে ভাবলো, ভাবি যাওয়ার পর থেকে একটা না একটা সমস্যা লেগেই রয়েছে। কে জানে কোথায় আছে, ভালো আছে না মন্দ। এসব ভাবতে ভাবতেই মুখ ভরে নিঃশ্বাস টেনে নিল। তাকে শান্ত থাকতে হবে। বৃষ্টিকে সামলানোর জন্য এখন সে ছাড়া কেউ নেই, তাই তাকে শান্ত থাকতেই হবে। রোদসী ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। সন্ধ্যায় ইদানিং মেজাজ খিচিয়ে থাকে। অল্পতেই অনেক ক্লান্ত লাগে, ঘুম আসে, কিছু খেতে ইচ্ছা হয় না, আর জোর করে খেলে কেমন বমি বমি পায়। কি এক মুসিবতে পড়লো রোদসী। একবার ভেবেছিল শব্দকে বলবে, কিন্তু শব্দ চিন্তা করবে বিধায় বলা হয়নি। এমন সময় কলিং বেল বেজে ওঠে। রোদসী আশেপাশে মিলি খালাকে ডাকাডাকি করার পরেও কোনো সাড়া পায় না। এদিকে যে ডোরবেল বাজাচ্ছে তারও বোধহয় ধৈর্য অনেক কম। একটু দেরিও সে মানতে নারাজ। এতে রোদসীর মেজাজ আরো খিচিয়ে ওঠে। নিজেই কষ্ট করে উঠে বিড়বিড় করে বকতে বকতে দরজা খুলে একটা কিছু বলতে যাবে, দরজার পাশেই দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে থেমে যায় রোদসী। মুখ থেকে ছিটকে বের হলো, আপনি? দিন যায় দিন আসে, কিভাবে কিভাবে কেটে গেল অনেকগুলো দিন। রোদসী পালানোর পর রোদসী এবং উচ্ছ্বাসের বাড়ির কারোরই শান্তিতে ঘুম আসে না। সবার ঘুম উঠে গেছে। সবার একটাই চিন্তা, রোদসী কোথায়, আদেও বেঁচে আছে তো? থাকলেও কোথায় আছে? উচ্ছ্বাসও পাগল প্রায়, তবুও এমন নিয়মিত সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সেলিং করাচ্ছে। বদলেছে রুহি আর উদয়ের সম্পর্কটাও। তাদের বিয়ে ঠিক হয়েছে। তাদের সম্পর্কের শুরুটা বেশি খারাপও যায়নি। রুহির পা ভাঙার পর হঠাৎ উদয় বাড়ির সামনে আসলে তা রুহি চাচার নজরবন্দি হয়। তারপর সরাসরি রুহির বাবার থেকে প্রশ্নবিদ্ধ হয় এবং রুহি জানায়
তারা একে অপরকে ভালোবাসে। এতে রুহির বাবাও দ্বিমত পোষণ না করে রুহিকে বলে তাদেরকে বিয়ের প্রস্তাব পাঠাতে। রুহি যখন উদয়কে এ বিষয়ে জানায় তখন ব্যাপারটা এমনভাবে হবে যে মেঘ না চাইতে বৃষ্টি। পরে তারা কথাবার্তা ঠিক করে প্রস্তাব রাখে, আগে আপদ করবে, তারপর বৃষ্টির সাথে অনুষ্ঠান করা হবে। কিন্তু বেঁকে বসে রুহি। সে জানায় যতদিন না রোদসীকে খুঁজে পাওয়া যাবে সে বিয়ের পিঁড়িতে বসবে না। ব্যাস, সবার চিন্তা এখন আরো জোরালো হয়ে ওঠে। সাথে সবার ঘুমও কার্পোরেট ন্যায় উড়ে যায়। তার উপরে মারার ঘা হয়ে উদয় জানতে পারে রোদসী নিজে থেকে পালায়নি, তাকে ফুসলিয়েছে বিপাশা বেগম। কিন্তু রোদসী কোথায় আছে কেউ জানে না। এর উপরে হঠাৎ মৃতদশা বিপাশা বেগমের এহেন অসুস্থতায় সবার মাথা থেকে রোদসীর ব্যাপারটা বেরিয়ে গেছে। এখন সবার দোয়া আগে বিপাশা বেগম সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় আবারও রোদসীকে খোঁজার দায়িত্বে সবাই নেমে পড়বে। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে থেমে যায় রোদসী। মুখ থেকে ছিটকে বের হলো, আপনি? আর কিছু বলার আগেই রোদসীর পা টালমাটাল লাগলো। দরজায় দাঁড়ানো ব্যক্তিও রোদসীর এমন অভিব্যক্তি দেখে অবাক হয়, কিন্তু রোদসী আর কিছুই বলতে পারে না। তার মাথা ঘোরাতে শুরু হয়, কিন্তু বলার আগেই ধপ করে নিচে পড়ে যায়। দরজায় দাঁড়ানো ব্যক্তি এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে এসে রোদসীকে দেখে। তারপর এসে রোদসীর পালস চেক করে আশেপাশের কাউকে খোঁজ করে, তবে কাউকে না পেয়ে বিরক্ত হয়ে শব্দকে কল দেয়। এই সময় সাইফের কল পেয়ে বিরক্তিতে নাক মুখ কুঁচকে যায়। শব্দ উচ্ছ্বাসের সাথে কথা বলছিল, বলতে ভুল হবে এতদিনের পুরানো বন্ধুকে পেয়ে আড্ডা বসিয়েছিল, তাই অসময়ে সাইফের কল পেয়ে বিরক্ত বোধ করল। উচ্ছ্বাস শব্দের এমন অভিভঙ্গ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? শব্দ জানায় তার কলিগ কল করেছে। উচ্ছ্বাস এসে জবাব করে, আরে কলটা রিসিভ কর, দেখ কোনো সমস্যা হলো কিনা। শব্দ প্রত্যুত্তর না করে কল রিসিভ করে সালাম দেয়, তবে সাইফ সালামের উত্তর না দিয়ে আগেই জিজ্ঞেস করে, আপনি কোথায়? এমন প্রশ্নে বিরক্ত লাগলো শব্দের। ডিউটির টাইমে সে কোথায় থাকবে? বাসায়, হসপিটালেই তো থাকার কথা। একটা ডক্টর হয়ে আরেকজনকে এমন প্রশ্ন কোন মাথা থেকে করে? তবুও নিজেকে সামলে বলে, ডিউটি আছি ডক্টর সাইফ, হসপিটালে। এবার সাইফ চওড়া গলায় বলে, তাবাসসুম যে অসুস্থ, তাকে একা বাসায় রেখে গেলেন কি করে? সে জ্ঞান হারিয়েছে, তাকে আমি পাশের হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। এবার শব্দকে বিচলিত দেখালো। এই খবর শুনে সে দাঁড়িয়ে গেল। উচ্ছ্বাস চোখ দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করে। শব্দ আসছি বলে কল কেটে উচ্ছ্বাসকে জানায়, আই হ্যাভ টু গো। আমার বোন অসুস্থ হয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। উচ্ছ্বাস তাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য তাড়া দেয়, আর শব্দ হুড়মুড় করে বেরিয়ে পড়ে। কেবিনের বাইরে উষা দাঁড়িয়ে ছিল। হঠাৎ শব্দকে এমন তাড়াহুড়ো করে বেরাতে দেখে অবাক হয়ে শব্দকে দেখে, তবে এদিকে শব্দের কোনো খেয়াল নেই। তার মনে একটাই প্রশ্ন, হঠাৎ রোদসীর আবার কি হলো? এখানে মিসেস ভাবাসুমের বাড়ির লোক কে আছেন? নার্সের কথায় শব্দ এবং সাহিব দুজনে এগিয়ে যায়। শব্দ জানায় সে রোদসীর ভাই হয়। নার্স শব্দকে বলে রোদসীকে গাইনি বিভাগে নিয়ে যেতে এবং ফাইলে কিছু কাগজ আছে সেগুলো টেস্ট করাতে। সাহিব কিছুই না বুঝে বার কয়েক শব্দ এবং নার্সের দিকে তাকায়। শব্দ নার্সকে সম্মতি জানিয়ে রোদসীর কেবিনে যেয়ে তার ধরে গাইনি বিভাগে নিয়ে যায় এবং ডাক্তারদের যথা সব টেস্ট করায়। তাদের কিছু সময় ওয়েটিং রুমে ওয়েট করতে বলা হয়। এদিকে রোদসীর মনও বিক্ষিপ্ত হয়ে আছে। কিছু সময় পর নার্স এসে শব্দ আর রোদসীকে ডেকে নিয়ে যায়। সাইফ জানায় সে বাহিরেই ওয়েট করছে। কি হয়েছে শব্দ এসে যেন তাকে জানায়। শব্দ সম্মতি জানিয়ে রোদসীকে নিয়ে ডাক্তারের কেবিনে যায়। কেবিনে যেয়ে বসে রোদসী আর শব্দ উৎসুক মুখে ডক্টরের দিকে তাকিয়ে আছে। ডক্টর রিপোর্ট উল্টে পাল্টে দেখে রোদসীর মুখের দিকে তাকায়। তারপর শব্দকে জিজ্ঞেস করে, কে হয় আপনার? আমার বোন। ভেরি ব্যাড। নিজে ডক্টর হয়েও আপনার বোন দুর্বল। তবে একটা গুড নিউজ আছে। তারপর রোদসীর মুখের দিকে তাকিয়ে একটা নির্মল হাসি দিয়ে বলে, কনগ্রাচুলেশন মিসেস মাহাদি, আপনি মা হতে চলেছেন। রোদসী এবং শব্দ দুজনের স্তব্ধ নয়নে ডক্টরের দিকে তাকিয়ে থাকে। ডক্টর এবার শব্দের দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি সবাইকে মিষ্টি মুখ করান ডাক্তার সাহেব, মামা হতে চলেছেন। দুজনের মুখেই চমকের ছাপ। তারপর নিজেদের সামলে রোদসী কিছুটা মিনমিনিয়ে জিজ্ঞেস করে, শব্দের মুখের দিকে তাকায়। শব্দও ডক্টরের দিকে তাকিয়ে আছে। ডক্টর এবার সিরিয়াস ভঙ্গিতে জানায়, কত মাস হয়েছে? আনুমানিক 13 সপ্তাহ হবে।
রোদসী এবার নড়ে চড়ে বসে। মানে হলো 3 অথবা 3.5 মাস। রোদসীও পালিয়েছে 3 মাস সময় হলো। তারপর ডক্টর খাবার চার্ট এবং সব ধরনের নিয়ম কানুন বুঝিয়ে দিল এবং তা মানতে বলে। রোদসী এবং শব্দ কেবিন থেকে বের হলে সাইফ এসে শব্দকে জিজ্ঞেস করে রোদসীর কি হয়েছে। শব্দ কোনো কথা না বলে হাতে রিপোর্ট এগিয়ে দেয় সাইফের দিকে। সাইফ পুরো রিপোর্টে চোখ বুলিয়ে একবার রোদসী এবং শব্দের দিকে তাকায়, পরে আবারও রিপোর্ট ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। পড়া শেষ করে অবিশ্বাস্য চোখে রোদসী এবং শব্দর পানে তাকায়। শরীর কেমন অসাড় হয়ে এলো, মনে হলো কণ্ঠনালী কেউ চেপে ধরেছে এমন মনে হচ্ছে। তবে সাইফ নিজেকে জোর করে কোনো মতে মুখ থেকে কথা বের করে জিজ্ঞেস করে শব্দকে, এটা কি সত্যি? শব্দ শুধু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। তারপর রোদসীকে ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসায়। আর সাইফ ওখানে স্তম্ভিত হয়ে তাকিয়ে রয় 2 ভাই বোনের দিকে। অসাড় হয়ে যাওয়া পা নিয়ে আগায় রোদসীর দিকে। তাদের বাসায় পৌঁছে দিয়ে সাইফ নিজের বাসায় চলে যায়। কিন্তু হসপিটাল থেকে বাড়ি দিয়ে যাওয়ার সময়গুলোতে কোনো কথাই সাইফের মুখ থেকে বের হয়নি। কেমন যেন রোবট ভঙ্গিতে সব করে গেছে। তার কাছে এখনো সবকিছুই অবিশ্বাস্য ঠেকছে। তাবাসসুম কি বিবাহিত? না, কিভাবে ভাবছে সাইফ? বাসায় আসার পর থেকে প্রায় 3-4 দিন পর্যন্ত এমন স্তম্ভিত হয়ে থাকে সাইফ। হসপিটাল থেকে সে কিছুদিন ছুটি নেয় নিজেকে সামলানোর জন্য। বৃষ্টি, তুই বাসায় যেয়ে একটু রেস্ট নে। আর কত এমন এখানে বসে থাকবি? বাসায় যা, আমি চাচিমার কাছে আছি, আর ভাইয়াও আছে তো। বৃষ্টি উষার পানে তাকায়। তারপর বৃষ্টি উঠে দাঁড়ায়। বাসায় যাওয়ার জন্য পা বাড়াতেই আবিদ এসে হাজির হয়। তারপর উষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বৃষ্টি কোথায় যাচ্ছে? উষা জানায়, ওকে বাসায় পাঠাচ্ছি, আপনিও ওর সাথে যান, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারবো। আবিদ মাথা নাড়িয়ে বৃষ্টির হাত ধরে চলে যায়। উষা একটা লম্বা শ্বাস টেনে এবার বেঞ্চে বসে। জীবনটা দিন দিন কেমন গোলমেলে ঠেকছে। এত এত সমস্যা কি থেকে কি হয়ে যাচ্ছে কিছুই মাথায় আসছে না উষার। এর মধ্যে এক সিস্টার এসে জানায়, বিপাশা বেগমের বাড়ির লোক আছেন? কে আছেন বিপাশা বেগমের বাড়ির লোক? তাকে এখনই ডক্টর মুনিব শব্দ দেখেছে। উষা উঠে শব্দের কেবিনের দিকে পা বাড়ায়। ডক্টর আসবো? শব্দ তাকিয়ে দেখে উষা হালকা দরজা খুলে তাকিয়ে আছে। উষাকে দেখে কেন জানি রোদসীর কথা মনে পড়ল, তাই সে মুচকি হাসলো। আর তার গালের টোলটা কেমন দৃশ্যমান হলো। এরপর উষাকে ভিতরে আসার অনুমতি দিল। সেদিকে উষার মন নেই, সে আটকে গেছে। তার কাছে মনে হচ্ছে সে কোনো অদ্ভুত সুন্দর জিনিস দেখে ফেলেছে। উষাকে ভিতরে আসতে না দেখে কিঞ্চিৎ বিরক্ত হয়ে উষাকে নাম ধরে ডাকে, এই যে মিস উষা, কোথায় হারালেন? এবার উষা বাস্তবে ফিরে এলো। তবে সামান্য লজ্জাও পেল তার এমন কাণ্ডে। সে মাথা নিচু করে এসে শব্দের সামনে বসে। শব্দ এবার পূর্ণ দৃষ্টিতে উষাকে পর্যবেক্ষণ করে মুখ খোলে। দেখুন মিস উষা, যে অসুস্থ সে অসুস্থ, তার কোনো উন্নতি দেখা যাচ্ছে না। কি হতে চলেছে তাও বলা যাচ্ছে না। এখন তার চিন্তায় আপনার ছোট বোন এবং আপনি যেভাবে হসপিটালে বসে থাকার কোনো মানে হয় না। আপনাদের বাসায় 2 ভাই আছে, তারা এসব দেখাশোনা করলেই হবে। আপনি বাড়ি থেকে বৃষ্টির দেখাশোনা করেন। একসাথে এতগুলো কথা বলে থামে। তারপর উষাকে জিজ্ঞেস করে, লাঞ্চ করেছে কিনা? উষা মাথা নাড়িয়ে জানায়, এখনো করা হয়নি, মাত্রই বৃষ্টিকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়েছি। শব্দ কিছুক্ষণ কিছু ভেবে তারপর বলে, আপনি আমার সাথে জয়েন করতে পারেন। আর হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, আমি আপনার ভাইয়ের বন্ধু, উচ্ছ্বাসের বন্ধু। উষা অবাক হয়ে শব্দের দিকে তাকায়। তারপর বলে, ও আচ্ছা। কিছুক্ষণ বাদে একজন লোক এসে তাদের খাবার দিয়ে যায়। তারপর তারা খেতে শুরু করে। খাওয়ার মাঝে মাঝে আর চোখে শব্দের দিকে তাকাচ্ছে উষা। না, যতটা রুট ভেবেছিল ততটা রুট শব্দ না। তারপর হঠাৎ সেই দিন তাড়াহুড়োয় বের হয়ে যাওয়ার কথা মনে পড়লেই কিছুটা সাহস নিয়ে শব্দকে জিজ্ঞেস করে, সেদিন কি হয়েছিল যে আপনি এত দ্রুত বেরিয়ে গেলেন? শব্দ উষার মুখের দিকে তাকায়। তারপর বলে, খেয়ে বলছি। তারপর খেয়ে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলে, আমি মামা হচ্ছি। এই খবর তো আর খালি মুখে দেওয়া যায় না, তাই এটাই নিন। বোনের জন্য কিনেছিলাম, ভালোই হলো, আপনাকেও দিলাম। উষা লোকটাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। একটা লোক কতটা পরিপাটি এবং গুছিয়ে সব করতে পারে। সাইফের মনে হচ্ছে তার আশেপাশে সব থমকে আছে। অনেক চিন্তা ভাবনা করার পর শব্দকে কল দেয়। আজকে শব্দের অফ ডে। সন্ধ্যায় হঠাৎ সাইফের কল পেয়ে চিন্তিত হয়। রোদসী প্রেগনেন্ট জানার পর সে আর কোনো যোগাযোগ করেনি।
এখন আবার হঠাৎ কল দিয়েছে, তাই কোনো কিছু চিন্তা না করে কল রিসিভ করে। তারপর জানায় সাইফ শব্দের সাথে একান্তে দেখা এবং কথা বলতে চায়। হঠাৎ এমন আবদারের শব্দের খটকা লাগলেও তা পাত্তা না দিয়ে বলে বাসায় আসতে। তাতে সাইফ রাজি হয় না, সে বাইরে দেখা করতে চায়। তাই শব্দও বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিকানা পাঠান, আমি আসছি। প্রায় 7টা নাগাদ শব্দ সাইফের সাথে ঠিকানায় একটি রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে আগে থেকেই সাইফ বসে তার জন্য অপেক্ষা করছিল। শব্দকে দেখা মাত্রই সাইফ উঠে দাঁড়িয়ে তাকে ডেকে পাশের চেয়ারে বসতে বলে। শব্দের কাছে বাহিরে দেখা করার কারণটা ঠিক বুঝে এলো না। শব্দ বসা মাত্রই সাইফ উসখুস করতে লাগলো। তা দেখে শব্দ জিজ্ঞেস করলো, আপনি কি কোনো অসুবিধা হচ্ছে? না মানে আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, তা বলুন। তাবাসসুমের ব্যাপারে। এবার শব্দ সিরিয়াস ভঙ্গিতে বসে, সাইফের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তার এভাবে তাকানো দেখে সাইফ মনে মনে ঘাবড়ে গেল। তার শব্দকে বুঝতে না দিয়ে আমি তাবাসসুমের ব্যাপারে সব জানতে চাই, সব মানে সব। শব্দ সাইফের দিকে তাকিয়ে তার মতিগতিও বোঝার চেষ্টা করছিল। ছেলেটা মন্দ নয়, রোদসীকে প্রথম থেকেই পছন্দ করে। তার শব্দ আগে থেকেই আঁচ করতে পেরেছে। তা তার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য এভাবে বাহিরে ডেকে আনলো। সেই জিনিসটা শব্দের পছন্দ হলো না। তবুও তা মুখে প্রকাশ না করে সরল গলায় জানতে চায়। কি জানতে চান? সাইফ একটু নড়ে চড়ে বসে, তারপর বলে, তাবাসসুম কি বিবাহিত? তার ওর স্বামী কোথায়? আর আপনার কাছেই বা কেন থাকে? শব্দ সাইফের মুখভঙ্গিতে কিছু খোঁজার চেষ্টা করে। সব জানার পর ঠিক কোন রিয়াক্ট করবে সাইফ তা দেখার বিষয়। তবুও শব্দ সময় নিয়ে বলতে শুরু করে, তাবাসসুম আমার আপন বোন না, আর না আমার রক্তের কোনো সম্পর্ক আছে। আমি ওকে প্রথম দেখি আমি চট্টগ্রামে যাচ্ছিলাম একটা কাজে। এটুকু বলে শব্দ থেমে সাইফের মুখ পানে চায়। সাইফ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না যে তাবাসসুমের সাথে শব্দের কোনো রক্তের সম্পর্ক নেই। তবুও নিজেকে শান্ত করে বলে, তারপর? শব্দ আবারও বলতে শুরু করে, তাবাসসুম কিছু একটা নিয়ে চিন্তা করছিল এবং সে ভুলে আমার সিটে বসে পড়েছিল। আমি যখন তাকে ডাকি তখন সে আমার দিকে তাকায়। ঠিক ওইখানেই আমি আমার মৃত বোনকে দেখলাম মনে হলো। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার বোনকে কেউ রেপ করে মেরে ফেলেছিল 1 বছর আগে। শ্রেয়া ছাড়া পৃথিবীতে আমার কেউ ছিল না। তবু আমি এত কিছু হারানোর পরও সঠিক বিচার পেলাম না, হার মেনে নিলাম। তাবাসসুমের কথা বলার ধরন, তাকানো আর বিশেষ করে তাবাসসুমের থুতনির তিলটা আমার বোনের কথা মনে করিয়ে দেয়। তারপর বাকি অর্ধেক জার্নিটা করলাম। আমি তখনও বুঝিনি তাবাসসুম কোনো আতঙ্কে ছিল, কিন্তু প্রথম তাকানোর ধরন দেখে আমার কিছুটা খটকা লাগলেও তার সাথে কথা বলার চেষ্টা করি। কোথায় যাবে জিজ্ঞাসা করি, সে জানে না। এর জন্য তার সাথে সহজ হবার জন্য আমি আমার ব্যবহারের বাইরেও তার সাথে কথা বলার চেষ্টা চালাই। কিন্তু এতে সে আরো বিরক্ত হয়ে ভয় পায়, তাই আমিও আর কথা বলার চেষ্টা করিনি। মাঝ রাস্তায় ও কিছুটা অদ্ভুত বিহেভিয়ার করে সেন্সলেস হয়। আমি পালস চেক করে বুঝলাম অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তার জ্ঞান হারিয়েছে। আমি ডাকাডাকি না করে তাকে আমি আমার বাসায় নিয়ে যাই। তারপর টানা 3 দিন অসুস্থ ছিল। সেবা যত্ন করে সুস্থ হবার পর সে আমাকে তার ব্যাপারে খুলে বলে এবং জানায় সে বিবাহিত। তার স্বামীর ব্যাপারেও জানায়। সব ঠিক থাকলেও তার স্বামী অনেক টর্চার করত, সন্দেহ করত, হুটহাট রেগে যেত, যা ওর কাছে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। বিয়ের কিছু সময় তার স্বামী ঠিক ছিল, তাদের সম্পর্কও ঠিক ছিল, কিন্তু এমন হুটহাট পাগলামি, রাগারাগি, চেঁচামেচি, মারধর এসবের কারণে তাবাসসুম পালিয়ে যায় এবং আশ্রয় পায় আমার কাছে। আমিও অবাক হয়ে শুনেছি সে এখনো ভয় পায় বাহিরে বের হতে। তার কাছে মনে হয় তার স্বামী তাকে খুঁজে পেলে আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে। তাই সে আমার কাছে থাকার এই 3 মাস বাহিরে পর্যন্ত পা রাখেনি। ওই দিন প্রথম হসপিটালে গিয়েছিল, তাও সে কি আতঙ্ক। আর এখন তো তাবাসসুম প্রেগনেন্ট। এখন যা দেখছেন সব আপনার সামনেই। একসাথে এত কথা বলে শব্দ থামে। তারপর সাইফের দিকে তাকিয়ে দেখে সাইফ স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রয়। তারপর কিছু না বলে উঠে এসে চলে যায়। শব্দ দীর্ঘশ্বাস ছাড়ে, চেয়ারে নিজের শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। কিছুক্ষণ বাদে শব্দের ফোনটা আবারও যান্ত্রিক আওয়াজে বেজে ওঠে। তিনি বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে রোদসী কল করেছে। আলোর সাথে কলটা রিসিভ করে
কানে ধরে। রোদসী জানায় তার আচার খেতে ইচ্ছা করছে। সে যেন বাহির থেকে আসার সময় আচার নিয়ে আসে, আর ফুচকা পেলে যেন তাও নিয়ে আসে। শব্দ শুধু আচ্ছা বলে কল কেটে দেয়। কোনো কথা না বলে এমন করে কল কাটায় রোদসী বিরক্ত হয়ে কপাল কুঁচকে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে। তারপর আবারও টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। শব্দ বেশ রাত করেই বাড়ি ফিরল। রোদসী তাকে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিল। শব্দ প্রত্যুত্তরে কিছু না জানিয়ে হাতে থাকা খাবারগুলো দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। আর রোদসী বোকার মতো শব্দের প্রস্থান দেখে। তারপর ভাবে শব্দের আবার কি হলো। তারপর রোদসীর চোখ যায় নিজের হাতের দিকে। সে আর কিছু চিন্তা করে ফুরফুরে মেজাজ নিয়ে খাবারগুলো একে একে বের করে খেতে লাগলো। এদিকে সাইফের স্তব্ধতার রেশ বোধহয় কমছে না। 1 সপ্তাহ আগে জানতে পারে তাবাসসুম প্রেগনেন্ট। এখন এত কিছু জানার পর অবাকের রেশ কমছেই না। এত বড় অতীত। সাইফের সারা রাত চোখে এক ফোঁটাও ঘুম ধরা দিল না। আর সে একটা কঠিন সিদ্ধান্ত নিল, যা সে তাবাসসুমকে কালকে সকালে বলবে। এসব ভেবে মনকে শান্ত করলো। তারপর ফজরের নামাজ পড়ে ঘুমের দেশে পাড়ি দিল। সকাল সকাল এক পেশেন্টের অবস্থা খারাপ হওয়ার দরুন আজকে সকালেই শব্দকে বের হতে হলো হসপিটালের উদ্দেশ্যে। তাই বাসা এখন রোদসী আর মিলি খালায় ছিল। মিলি খালা বসে বসে রোদসীর চুলে তেল দিয়ে দিচ্ছিল আর বাচ্চাদের ব্যাপারে এটা ওটা বলছিল, যা শুনে রোদসী খিলখিল শব্দে হেসে উঠেছে। মিলি খালা রোদসীর সাথে তাল মিলিয়ে হাসছে। হঠাৎ ডোরবেল বেজে ওঠায় তাদের কথাবার্তার ভাটা পড়ে। রোদসী মিলি খালার দিকে তাকায়। তারপর সে বলে, দাঁড়াও, আমি দেই হাসতাছি, কে আইছে? রোদসীও মাথা নাড়িয়ে তাকে যেতে অনুমতি দেয়। মিলি খালা দরজা খোলার সাথে সাথে সাইফ হুড়মুড়িয়ে বাসায় ঢুকে আশেপাশে তাকিয়ে মিলি খালাকে প্রশ্ন করে, তাবাসসুম কোথায়? মিলি খালার এই ছেলেকে একদমই পছন্দ নয়। নিতান্তই শব্দের কলিগ না হলে মুখের উপর বলেই দিত, এই ছেলে তুমি আর এই বাসায় আসবে না। তবুও নিজেকে সামনে সে উত্তর দেয়, সে তার নিজের রুমেই আছে, আসেন আমার সাথে। এটা বলে মিলি খালা হাঁটা দেয়। সাইফও মিলি খালার পিছন পিছন যেতে থাকে। মিলি খালা রোদসীর রুমের সামনে দাঁড়িয়ে বলে, দাঁড়াও, আমি দেই হাসতাছি, কে আইছে? সাইফও ভদ্রলোকের মতো রোদসীর রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে মিলি খালা এসে জানায়, আপনাকে ড্রয়িং রুমে বসতে বলছে, সে আইতাছে।